যুদ্ধবিরতি। কাদের মধ্যে যুদ্ধ? কেন? ভারত পাকিস্তান। কেন যুদ্ধ? ওই যে পেহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যু, পর্যটক একজন নেপালি নাগরিক সহ ২৫ জন ভারতীয় সহ ২৬ জনের মৃত্যু। তারই প্রতিবাদে সন্ত্রাসবাদকে নির্মূল করবার লক্ষ্যে অপারেশন সিন্দুর সেই যুদ্ধ, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেবার যুদ্ধ, অপারেশন সিঁদুর। মে মাসের ৭ তারিখে গভীর রাতে ১টা থেকে শুরু হওয়া রাতের অন্ধকারে এই হামলা, মিসাইল হামলা দিয়ে শুরু হওয়া অপারেশন সিঁদুরে এখন যুদ্ধবিরতি। ঠিক ধরেছেন, আজকের লাইভের বিষয় যুদ্ধবিরতি। আরও ভালো করে বললে যুদ্ধবিরতির নেপথ্যে কেন হলো এই যুদ্ধবিরতি? ভারত কি সমস্ত সন্ত্রাসবাদী ঘাঁটিকে গুঁড়িয়ে দিতে পেরেছে? পাকিস্তানকে জয় করে নিতে পেরেছে? পাকিস্তানের সামরিক শক্তিকে নির্মূল করতে পেরেছে? না, পারেনি। তবে যুদ্ধবিরতি কেন? প্রথমেই জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কি না। যদি কেউ থেকে থাকেন অনলাইনে, আমি আচমকাই লাইভে এসেছি, যে কোনো একজন যদি মন্তব্য করেন যে আপনাদের কানে আমার বক্তব্য পৌঁছে যাচ্ছে, তাহলে মানসিকভাবে নিশ্চিন্ত হয়ে আমি কন্টিনিউ করতে পারি। কয়েকজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আমার এই লাইভে রয়েছেন, পরিচিত মুখ সেভাবে দেখতে পাচ্ছি না। যা মুখোমুখি দেখা হয়েছে এমন কাউকে দেখতে পাচ্ছি না। যদি কেউ এই মুহূর্তে থেকে থাকেন, আমাকে জানান যে আমার বক্তব্য, লাইভের বক্তব্য আপনাদের কানে পৌঁছচ্ছে কি না। তো আমি ধরে নিচ্ছি যে বিগত কয়েকদিন ধরে সমস্যা হয়নি, সেই কারণে আমি ধরে নিচ্ছি যে শুনতে সমস্যা হচ্ছে না। আমি এই মুহূর্তে দীপায়নকে দেখতে পাচ্ছি, পরিচিত মুখ, সহযোদ্ধা দীপায়ন। দীপায়ন, তুমি যদি জানাতে পারো বা মন্তব্য করে যে, জানি না এখন মন্তব্য দেখতে পাবো কি না, বেশ কিছুদিন লাইভে আসেনি। একজন জানিয়েছেন যে শোনা যাচ্ছে, আমি কন্টিনিউ করছে। প্রথমে আসা যাক এই যুদ্ধবিরতি কেন, তারপরে নেপথ্যের কারণগুলো অধমের বিশ্লেষণ অনুযায়ী, আমি যেমনটা ভাবি আপনারাও তেমনই ভাববেন, আমি তা কখনো বলি না, কিন্তু আমার যে বিশ্লেষণ সেটা আপনাদের সামনে রাখবো এবং যুক্তি সহকারে রাখবো। আপনারা ভিন্ন মত হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন, বা একমত হলেও মন্তব্য করে জানাবেন। আগে বলে দিই, জানিয়ে দিই যে এই যুদ্ধকে কেন্দ্র করে, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে আগে যে লাইভগুলো করেছে সেই বিষয়গুলো এখানে আমি রিপিট করছি না। এই লাইভটি মূলত অস্ত্রগত, আর্মস অ্যান্ড অ্যামুনিশনের যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, যে কম্পিটিশন তৈরি হয়েছে, এবং পলিটিক্যাল যে একটা শিফট ঘটতে চলেছে বা ঘটছে, সেরকম সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের লাইভ। নেপথ্যের অর্থনীতি, বাজার দখল, রাজনীতি, আমাদের দলটি যে কেন্দ্রে রয়েছে বিজেপি, তার কৌশল ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি আগের ভিডিওগুলোতে বিস্তারে জানিয়েছি। তো আজকে আমি সে বিষয়ে যাচ্ছি না। তো যুদ্ধবিরতি কেন হলো, প্রথমেই আমরা জানাই যে আজকেও ডোনাল্ড ট্রাম্প কাতারের আমেরিকান সেনা ঘাঁটিতে বুক ফুলিয়ে বলেছেন যে আমিই করলাম।
একটু বিনীতভাবে অবশ্য বলছেন যে আমি হেল্প করেছি, সাহায্য করেছি। অনেকেরই মনে থাকতে পারে যে 10ই মে রাত্রে ওই রকম সময়ে আর কি তিনি 10ই মে ওই রকম দিনই, ডেটটা আমার যদ্দূর মনে পড়ছে, তিনি একটা টুইট করে জানান যে ভারত পাকিস্তানের সিজ ফায়ার হতে চলেছে বা হবে, ইমপ্লিমেন্টেড হবে। ভাবতে পারেন উনি টুইট করলেন এবং সেটাই ঘটে গেল, ঘটতে বাধ্য, বাপ করে ঘটতে বাধ্য। তখনও কিন্তু যুদ্ধবিরতি অফিসিয়ালি হয়নি, টুইট করে দিয়েছেন তিনি। এবং আমরা দেখতে পেলাম হ্যাঁ, যুদ্ধবিরতি হয়েই গেল 5টার সময়, ওরকম একটার সময়। তারপরেও পাকিস্তান কিছু বিক্ষিপ্ত গোলাগুলি চালিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার অব্যাহত আছে। তো ডোনাল্ড ট্রাম্পকে, আরে বাবা, ভারতে টেররিস্ট হামলা হয়েছে, এই হামলা আসলে কি ব্যাপার এ নিয়ে আগে বলেছি, এখানে বলছি না, হয়েছে। ভারত জবাব দিচ্ছে কেন না, এই যে সন্ত্রাসবাদীরা পাহেলগাঁওয়ে যারা হামলা করে নিরীহ টুরিস্টকে, পর্যটকদের হত্যা করেছে, 25 জন নারীর সিঁথির সিঁদুর ছিনিয়ে নিয়েছে, সেই টেররিস্টরা পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই তৈবা হতে পারে, জেইশ-ই মোহাম্মদ হতে পারে। প্রথম দিকে রেজিস্ট্যান্ট ফ্রন্টের নামও শোনা গিয়েছিল, হতে পারে। তো এরা কোথায় ওই পিওকেতে ঘাঁটি গেড়ে আছে এবং পাকিস্তানের মধ্যেও তাদের সব টেররিস্ট ক্যাম্প আছে, তবে মূলত সব পাক অকুপাইড কাশ্মীরে। তো সেই কারণে এই ঘাঁটিগুলোকে ধ্বংস করার লক্ষ্যে বেশ কিছু জায়গায় মিসাইল হামলা চালানো হয়, যার নাম অপারেশন সিঁদুর। এবং পরে আমরা জানতে পারি, ভারতীয় মিডিয়াতে আমরা দেখতে পাই যে 70 থেকে 100 জন সন্ত্রাসবাদী মারা গেছে, মৌলানা মাসুদ আজহারের পরিবারের বেশ কয়েকজন মারা গেছে, আমি আগের ভিডিওতে বিস্তারে জানিয়েছি, ইত্যাদি। এবং টেরর ক্যাম্পগুলো পুরোটাই ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, পরবর্তীকালে আবার আমরা দেখতে পেলাম, দাবি করা হলো যে পাকিস্তানের যে বিমান বাহিনী, পাকিস্তান এয়ার ফোর্স, তার 20% নাকি ধ্বংস করে দিয়েছে ভারতীয় আক্রমণ, মানে 20%। এই হিসেবটাও আমরা মিডিয়াতে পেয়ে গেলাম। এরা যে কীভাবে শতাংশের হিসেব করে আমি জানি না। তো এবার অনেকে প্রশ্ন করতে পারেন, আমারও এটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেছেন যাদের মগজ আছে, যে যদি পাকিস্তানের মদতপুষ্টই হয়ে থাকে এই জঙ্গিরা, যদি কোনো নির্দিষ্ট প্রমাণ থাকে, এভিডেন্স থাকে, তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ভারত কিন্তু অভিযোগ জানাতে পারত প্রমাণসহ। সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ওপর চরম রকম ডিপ্লোম্যাটিক প্রেশার এবং ট্রেড এম্বার্গো থেকে শুরু করে সেরকম প্রয়োজন হলে আন্তর্জাতিকভাবে ইন্টারভিন করা যেতে পারত, কিন্তু সেরকম ভারত করেনি। অর্থাৎ ভারতের কাছে, আমি বহু আগেই বলেছি, এই টেররিস্ট হামলার পাকিস্তান করে থাকলেও তার কোনো প্রমাণ নেই, এভিডেন্স নেই। আর নিজেরাও ইনসাইড জব যদি হয়ে থাকে 9/11-এর মতো, তাহলে তো কোনো প্রশ্নই নেই, যে সম্ভাবনা বেশি বলে আমি মনে করছি ইনসাইড জব। তো কেন বেশি ইনসাইড জব? ওই যে ডোনাল্ড ট্রাম্প আবার যুদ্ধটা থামিয়ে দিলেন, তো যে শুরু করতে পারে সেই তো শেষ করতে পারে, ক্ষমতাটা তো তাদেরই আছে। সেই অ্যাঙ্গেলে আমি পরে আসছি। তো যাই হোক, তো ডোনাল্ড ট্রাম্প, তারপরে কি হলো? তারপরে আমরা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্প জানালেন টুইট করে যে যুদ্ধবিরতি, সিজ ফায়ার। তিনি আজকেও এই কথা কাতারে বলেছেন যে ভারত বন্ধু দেশ আমার, পাকিস্তানও আমার বন্ধু দেশ, দুজন মিলে যুদ্ধ করলে নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার, একটা নিউক্লিয়ার ডিজাস্টার হতে পারত।
একটা ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের দিকে চলে যেতে পারতো। তাই আমি কিভাবে থামিয়েছি, ওই যে ব্যবসা বন্ধ করে দেব, কিন্তু কথা না শুনলে, হ্যাঁ ব্যবসা বন্ধ করে দেব, ট্রেড এম্বার্গো করে দেব, পাকিস্তানেও ব্যবসা করব না, ভারতেও ব্যবসা করব না। কি সমস্যা বলুন তো? ইতিমধ্যে যে এগ্রিমেন্ট চলছে ভারতের সঙ্গে আমেরিকার মাল বিনা ট্যারিফে, শূন্য ট্যারিফে, আগে হ্যাঁ কোনো কর টর দিতে হবে না। গ্লোবালাইজেশনের বলা হয়েছিল WTO-তে সমস্ত দেশি বিদেশি সমস্ত প্রোডাক্টের ওপরে একেবারে লেভেল প্লেয়িং ট্যাক্স দিতে হবে, মানে কেউ বেশি নয় কেউ কম নয়, তাই তো? এটাই হচ্ছে সুন্দর গ্লোবালাইজেশনের, মানে WTO-র অফিসিয়াল যে বাণী সেখানে বলা আছে। বাস্তবে কি তাই হচ্ছে না। আমেরিকান মালকে ভারত বিনা ট্যারিফ, জিরো ট্যারিফে ভারতে ব্যবসা করতে দেবে। আগে হ্যাঁ এগ্রিড হয়ে গেছে, এবং $500 বিলিয়ন একটা চুক্তি, মানে ব্যবসা, মালপত্র এবং আমেরিকান প্রোডাক্ট যেসব ক্ষেত্রে ঢুকছে, পরিষেবা ঢুকছে, প্রোডাক্ট ঢুকছে, সেই ক্ষেত্রগুলো আগামীতে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ জিরো ট্যারিফ। ভারতীয় বা অন্যান্য কোম্পানি যেগুলো ওই প্রোডাক্ট দিয়ে থাকে বা সার্ভিস দিয়ে থাকে, সেগুলো কিন্তু এই লড়াইয়ে টিকতে পারবে না। বুঝতেই পারছেন, জিরো ট্যারিফের সঙ্গে আর সমস্ত বাকি কোম্পানিগুলোকে পুরো ট্যাক্স ভরে কাজ করতে হবে। সুতরাং যারা এইসব ক্ষেত্রগুলোতে আছেন, কর্মসংস্থান যাদের আছে এই মুহূর্তে, তারা সতর্ক থাকুন, তাদের জীবিকা আগামী কয়েক বছরের মধ্যেই নট হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে এই জীবিকার বিপদ ঘনিয়ে আসছে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকান সার্ভিসেস জিরো ট্যারিফে ঢোকার কারণে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমার সহযোদ্ধা, আমার পাঠকদের জন্য, যারা এই ক্ষেত্রগুলোতে এখন কর্মরত আছেন, যাতে তারা বিকল্প জীবিকার কথা ভাবতে পারেন এবং মানসিক প্রস্তুতি রাখতে পারেন। তো যাই হোক, যে আমেরিকা ভারতীয়দেরকে হ্যান্ডকাপ পরিয়ে, পেছন দিকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে সামরিক বিমানে করে, আর্মি এয়ারক্রাফটে করে ভারতে ফেরত পাঠালো, কিছুদিন আগের ঘটনা আমরা জানি। কি লজ্জা। প্রথম দিকে আমাদের সেই 56 ইঞ্চির লোকটা সব মানে এড়িয়ে যেতে চায়, কিন্তু এসব খবর কি চাপা থাকে? আমরা জানি, দেখেছি ছবি টবি। এখন তো ইন্টারনেটের যুগ, তাই না? এখানে প্রচুর বেনজল আছে, কিন্তু বেনজলের মধ্য থেকে সত্যটাও খুঁজে নেওয়া যায় যদি মস্তিষ্ক থাকে, যদি ব্রেন থাকে, আর সবচেয়ে বড় কথা যদি ইনকিউজিটিভনেস থাকে, অনুসন্ধানের আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, তবেই খুঁজে নেওয়া যায়। তো সেই আমেরিকা ঘাট ধাক্কা দিয়ে বেআইনি বলে চিহ্নিত ভারতীয় নাগরিকদেরকে এত অপমানজনকভাবে রাতারাতি ওভারনাইট ডিসপ্যাচ করে দিল ভারতে। আর সেই আমেরিকার মাল বিনা ট্যারিফে, শূন্য ট্যারিফে 56 ইঞ্চির আত্মনির্ভর ভারতে প্রবেশ করবে। আহা, এই না হলে দেশ, বন্ধুত্ব আর দাসত্ব মধ্যে কোনো ফারাক ছিল না। এতদিন তো আমরা জানতাম বন্ধুত্ব আর দাসত্ব এক বিষয় নয়, কিন্তু বর্তমানে ওই মিডিয়ার মানে ইমেজ বিল্ডিংয়ে, এবং আন্তর্জাতিক মিডিয়া তো আছেই, দেশীয় মিডিয়াও আছে, ইমেজ বিল্ডিংয়ে এবং ব্রেন ওয়াশের ফলে দাসত্বকেও বন্ধুত্ব বলে সুন্দর, ওই যে সুগার কোটেড পিল বলে না, সুগার কোটেড পিল হিসেবে আমাদের সামনে তুলে আনা হচ্ছে। তো যাই হোক, তো এই যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলো, ট্রাম্প তেমনই বলছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেটাই বলেছেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। কাতারের মার্কিন সেনাবাহিনীতে তিনি এই নিয়ে 4 থেকে 5 বার বলে গেলেন যে আমি যুদ্ধটা থামালাম। যদিও মাঝে মাঝে বলেছেন আমি যুদ্ধ থামাতে হেল্প করেছি, কারণ দুটো পারমাণবিক শক্তিধর দেশ, যুদ্ধ হলে পারমাণবিক মানে বোমা টোমা যদি পড়ে কত ক্ষয়ক্ষতি হতো, এটা কি চাওয়া যায় বলুন তো? আমি পাকিস্তানকে বুঝিয়েছি ব্রাদার, ভারতকেও বুঝিয়েছি বিগ ব্রাদার, বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করে দিয়েছি। এসব খবর যখন চারদিকে হইচই হচ্ছে, ট্রাম্পের টুইট থেকে শুরু হয়ে বিভিন্ন মিডিয়ায়,
তখন তো ভারতের একেবারে প্রেস্টিজ পাংচার, কি মুশকিল, ছি 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 ছি। এখন ভারত আবার বিভিন্ন দফায় দফায় নোট জারি করে বলছে না 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 না, আমরা এই ডোনাল্ড ট্রাম্প আমাদের যুদ্ধ থামায়নি। উনি কে? উনি আমাদের কেন যুদ্ধ থামাবেন? এটা আমরাই যুদ্ধ থামিয়েছি, ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো ভূমিকা নেই। এই বলে মান সম্মানটা গেছে। তো উনি এবার টুইট করে বলেছেন কি ছি ছি ছি, মানে কীভাবে দেশটাকে হ্যাটা করে যাচ্ছে আর কি, ওই যে প্ল্যানফুলি, মানে ক্ষমতাধর হলে যা হয় আর কি, ক্ষমতাধর, পাওয়ার কারাপস অ্যাবসলিউট, পাওয়ার কারাপস অ্যাবসলিউটলি। আর এদিকে শিরদাঁড়াহীন আমাদের নেতা, আমাদের মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, অমরনাথে গিয়ে ধ্যান করেন। তো যাই হোক, কাকে আলাদা করে বলি বলুন দেখি, কীরকম দেখুন, হাত কড়া পরিয়ে পাঠালো, আবার তারই মাল বিনা ট্যারিফে ভারতের বাজারে চলে আসবে। $500 বিলিয়ন চুক্তি, ভাবতে পারেন ভারত পুরো কীরকমভাবে, মানে পুরোটাই যে একটা মারাত্মকভাবে দাসের বাজার হয়ে যাচ্ছে, হয়ে গেছে ইতিমধ্যেই, আরও অনেক কিছু দেখা বাকি। আবার শুধু তাই নয়, আরে ভাই টুইট করে সবাইকে জানানোর কি আছে, ইচ্ছে করে উনি করেছেন, মান সম্মানটা আরও বেশি করে কেঁচোই গুণ নয় কোঁচাই গুণ বলে না, ওই আর কি, কোঁচা খুলে দেওয়া আর কি, ভরা বাজারে কোঁচা খুলে দেওয়া। আরে বাবা, ফোনে হটলাইনে কথা হতে পারতো, ভেতরে ভেতরে কথা হতে পারতো, কথা তো হয়েছেই। কথা না হলে তিনি এভাবে বুক ফুলিয়ে টুইট করতে পারেন না। বুক ফুলিয়ে টুইট করেছেন যে সিজ ফায়ার হচ্ছে, এবং পাবলিক মিট ফোরামে, ভাবা যায় তার মানে এটা কি? অর্থাৎ গোটা দুনিয়া, এখন তো মানুষ সোশ্যাল মিডিয়াতে রয়েছেই, অনেকেই কম বেশি রয়েছেই, তো আমরা জানি। তো যারা জেনে গেল যে ট্রাম্প টুইট করলেন এবং সঙ্গে সঙ্গেই সিজ ফায়ার অ্যাপ্লাই হয়ে গেল, তার মানে এটা কী দাঁড়ালো? মান সম্মান, ভরা বাজারে কোঁচা খুলে দেওয়া। স্বাভাবিক, ভারতের গায়ে লেগেছে প্রেস্টিজ, এখন বলতেও পারছে না, বাবা আপনি কেন পাবলিকে বলতে গেলেন? আমরা তো মেনেই চলছিলাম আপনার কথা অমান্য করবে কার সাধ্য? চীন একটু পারে, কিন্তু সে তো এখন তৈরি হচ্ছে, সে তো আপনাদেরই একটা অংশ, জায়নিক শক্তির আর একটা হাত। আপনাদের যখন যুদ্ধ করার দরকার হবে তখন করবেন, আপাতত বাণিজ্য যুদ্ধ তো চলছে চীনের সাথে, আর বাজার দখলের যুদ্ধ। ভারত এখন একটা বড় একখানা বাজার, কে খাবে, কতটা খাবে, ফোনের মার্কেট তো চীন খেয়ে নিয়েছে। এবার আরও অনেক বাজার আছে, সেগুলো তো এখন আমেরিকাকে দিতে হবে, ভাগাভাগি করে ভাই খাবে, বড় ভাই ছোট ভাই, জায়নিস্টদের প্রতিনিধি চীন আমেরিকা ভাগাভাগি করে খাবে। আর হিটলারকে যেভাবে আমি আগের ভিডিও করে বলেছি, হিটলারকে যেভাবে ওরা তৈরি করেছিল একটা কম্পিটিশন করবার জন্য এবং বাজার দখলের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক একই রকমভাবে ওরাই চীনে হিউজ ইনভেস্টমেন্ট করে চীনকে একটা আমেরিকার পাল্টা প্রতিপক্ষ হিসেবে তৈরি করছে। হ্যাঁ, ওদের ইনভেস্টমেন্ট ছাড়া চীন এত অত্যাধুনিক অস্ত্র বানাতে পারে আগে? হ্যাঁ, এই যুদ্ধে যেটা সবচেয়ে বড় হাইলাইট, চীনের প্রযুক্তিগত উন্নতি, ফাইটার জেট থেকে শুরু করে মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, মারাত্মক রকমের উন্নতি, যেটা বিশ্বের অস্ত্র বাজারে, আর্মস মার্কেটে সাড়া ফেলে দিয়েছে একেবারে। গেল রব উঠে গেছে অনেক দেশ থেকে, আবার বাজার গেল বুঝি, আমাদের বাজার গেল, এটাও উঠে গেছে, ভয়ঙ্কর অবস্থা আর কি। তো চীনকে দিয়ে আমেরিকাকে কতটা মারতে পারে জায়নিক শক্তি, যেমন করে একটা সময় আমেরিকাকে প্রমোট করে ব্রিটেনকে মেরে দিয়েছিল। মনে রাখবেন, প্রথম বিশ্বযুদ্ধে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর দেশ কে ছিল? ব্রিটেন। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত হয় না, ব্রিটেনকে ইউজ করে ছিবড়ে করে দিয়ে আগে। হ্যাঁ, তারপরে কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখতে পেলাম ব্রিটেনই সুপার পাওয়ার। তখনও আমেরিকা যখন পার্ল হারবার আক্রমণের পরে আমেরিকা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করলো, তারপরের ঘটনা আমরা জানি। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র আমরা দেখতে পেলাম
আমেরিকা সুপার পাওয়ার হিসেবে আমেরিকার উত্থান, ব্রিটেন তখন চামচে হয়ে গেল আমেরিকার, ল্যাংবোট হয়ে গেল। কারণ ব্রিটেনের সমস্ত ঋণ, যেটা যুদ্ধের কয়েক ট্রিলিয়ন পাউন্ড ঋণ হয়েছিল, সেইটা জায়নিস ব্যাংকিং কিনে নিয়ে, টোটাল নিয়ে আমেরিকা থেকে তারা অপারেট করে। অর্থাৎ এবার আমেরিকা যেহেতু ব্রিটেনের সমস্ত লোনগুলোকে রিসেভ করছে, এবং 2010 সালের এরকম সময়েও ব্রিটেন শেষ ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে। যুদ্ধের সময় যে তার যে লোন হয়েছিল, বেচারা ব্রিটেন একবারে দিতে পারেনি, ইনস্টলমেন্টে পেমেন্ট করেছে। লাস্ট ইনস্টলমেন্ট 2007-8 এরকম সময়ে ব্রিটেন জায়নিসদের টাকা মিটিয়েছে। আমরা দেশ দেখি, পেছনে যারা কাজ করে তাদেরকে দেখি না, জায়নিসরা অদৃশ্য থাকে। তো একই রকমভাবে দেখবেন, আমি বহু আগেই বলেছি, আমেরিকা অনেকগুলো ভাগ হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। টেক্সাস থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু আমেরিকাকে ওরা ভেঙে দেবে। আমেরিকার মানুষ তো ভ্যাকসিন নিতেই চাইছে না, এবং ষড়যন্ত্রটা খুব ভালো করে বুঝে গেছে জায়নিসদের ওরা একটা বড় অংশ। এটা তো একটা কারণও। আর ফার্মা লবির ওখানে ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, আপনারা জানেন যারা খোঁজ খবর রাখেন। তো এখন আমেরিকাকে ওরা ইউজ করে নিয়েছে মোটামুটি। এখন সামনে ইন্টারেস্টিং লড়াই আছে, তাই চীনকে ওরা এখন হাওয়া দিচ্ছে। তো চীনের আজকের এই ভিডিওতে চীনের যে মিসাইল কীভাবে, এবং চীনের যে ফাইটার জেটগুলো আমেরিকারও ঘুম কেড়ে নিচ্ছে, ফ্রান্সের ঘুম মানে নেটো শক্তির ঘুম কেড়ে নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা সহ এই লাইভেই আমি রাখব। তাহলে বুঝতে পারবেন যুদ্ধটা কেন শুরু করা হলো, ওয়েপন টেস্টিংটাও দেখে নেওয়া গেল, পাশাপাশি কেন আবার তাড়াতাড়ি থামিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এখন ভারত যতই অস্বীকার করুক না কেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই। বাস্তবটা আমরা জানি যে আমেরিকার কতটা শক্তি আছে এখনও পৃথিবীতে, বিশেষ করে এই উপমহাদেশের এই যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা কতটা ভূমিকা নিতে পারে সেটা আমরা জানি। তাহলে যুদ্ধ থামানোর যুদ্ধবিরতির পেছনে ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ বড় ভূমিকা আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি বুক ফুলিয়ে টুইটও করেছেন। ট্রেড এমবার্গোর কথা পাকিস্তানকেও বলেছেন, ভারতকেও বলেছেন। আর কে না জানে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সব শেষ হয়ে গেছি, আমাদের সংযুক্তি শেষ হয়ে গেছে। আমাদের বুর্জোয়ারা, আদানি, আম্বানি, এরা কেউই স্বাধীন বুর্জোয়া নয়, দে আর অল কম্প্রাডোর বুর্জোয়া। কম্প্রাডোর বুর্জোয়া হলো সহায়ক বুর্জোয়া, যারা নিজস্ব শক্তি নিয়ে যাদের ক্যাপিটাল গঠন করতে পারে না, ধরে রাখতে পারে না, যাদেরকে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের ওপর নির্ভর করে টিকে থাকতে হয়। আর এই কারণেই আমাদের দেশের তথাকথিত আদানি আম্বানি যারা আছেন, এরা কিন্তু কেউই স্বাধীন বুর্জোয়া নয়, টিকি বাঁধা আছে সেই আমেরিকার সাথে, ইন্টারন্যাশনাল ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে এদের টিকি বাঁধা আছে। তাই এদেরও খুব একটা ক্ষমতা নেই যদি ওখান থেকে এমবার্গো শুরু করে দেয় বা চাপ দেয়। ইতিমধ্যে আপনারা জানেন যে আদানির বিরুদ্ধে মার্কিনী কোর্টে একটা মামলা পর্যন্ত চলছে ঘুষ দেওয়ার ব্যাপারে, জানেন নিশ্চয়ই। এই নিয়ে ভিন্ন ভিডিও আছে, আমার লেখালেখি আছে। যাই হোক, তাহলে এবার আমরা দেখি যে কোন যুদ্ধটা শুরু হলো কিভাবে। সংক্ষেপে আমরা একটু দেখে যাই, একটু ফ্ল্যাশব্যাকে যাব, এবং তার পরপরই কোন ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন। প্রথম দিকে তো আমেরিকা হ্যান্ডস অফ, অর্থাৎ হাত দূরে রাখো এই পলিসি, অর্থাৎ নাক গলাবো না বাবা, তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করলে তো ভালো, অস্ত্র বিক্রি হয়, যত যুদ্ধ হবে তত অস্ত্র বিক্রি হবে। যেমন ইউক্রেনের যুদ্ধ এখনও থামেনি, এবং ইউক্রেনেও আমেরিকা কিন্তু ইউক্রেনকে মদত দিয়ে যাচ্ছে, আপনারা জানেন। সেখানে আমেরিকার একটা বড় ইনভলভমেন্ট আছে, এবং আমেরিকান অস্ত্র ইউক্রেন কিনেই চলেছে জনগণের টাকায়। আগে হ্যাঁ, তো ভারতেও হলে তো মন্দ কি, কিনেই চলবে, ভারত তো কিনবেই। ইতিমধ্যেই ভারত, আপনারা তথ্য দিয়ে দিই যে 2000
কুড়িতেই, 20 থেকে 24-এর মধ্যে $3.4 বিলিয়ন মার্কিনী অস্ত্রশস্ত্র ভারত কিনেছে। আগে হ্যাঁ, $3.4 বিলিয়ন। এবং 2007 থেকে 2024 পর্যন্ত, 2024-25 পর্যন্ত আমেরিকার কাছ থেকে ভারত 24 বিলিয়ন, টোটাল $24 বিলিয়ন ওয়ার্থ অফ আর্মস অ্যান্ড অ্যামুনেশন পারচেজ করেছে। ভালো করে সংখ্যাটা শুনুন, $24 বিলিয়ন। কিভাবে? অস্ত্র ব্যবসাকে, তারাও তো পুঁজিপতি, জনগণের টাকা দিয়ে, জনগণকে না খাইয়ে রেখে, ভাতা ধরিয়ে দিয়ে, জীবিকাকে ধ্বংস করে দিয়ে, কিভাবে ওরা একদিকে ফার্মা কোম্পানিকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, সিরাম ইনস্টিটিউট তথা বিল গেটসকে প্রায় 50,000 কোটি টাকা ধরিয়ে দিল, আর মানুষকে অসুস্থতা ধরিয়ে দিল। আর অপরদিকে দেখুন আমেরিকাকে, এই সাম্প্রতিককালে $3.4 বিলিয়ন টোটাল 2007 থেকে এখন পর্যন্ত $24 বিলিয়ন ব্যবসা মানে ভারত কিনেছে। কিন্তু তা সত্ত্বেও আমেরিকা এখন যুদ্ধটা কেন যুদ্ধবিরতি করতে বলল? আরও অস্ত্র তো বিক্রি হতে পারত। বিস্তি হবে না তা নয়, হবে, ঠিক আছে, কিন্তু হবে তো বটে। কিন্তু এই যুদ্ধটা যদি চলতে দেওয়া যেত তাহলে কি আমেরিকান অস্ত্রের দাম মানে চাহিদা বিশ্বের বাজারে পড়ে যেত, কমে যেত? চীনের অস্ত্রের দাম কি বাড়ত? শেয়ার কিন্তু বেড়েছিল, আমরা জানি। আসলে একটু দেখে নিই, খুব ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। আমরা জানি যে 7ই মে, 8ই মে এরকম একটা সময়ে, ওই মাঝামাঝি রাত্রির 1টার সময়, রাতের অন্ধকারে, গভীর রাতে ভারত অপারেশন সিঁদুর শুরু করে। মিসাইল হানা হয় বিভিন্ন জঙ্গি টার্গেটে, ভারত বলা হয় জঙ্গি টার্গেটে হানা হয়, হামলা করা হয় মূলত মিসাইলে। এবং ভারতীয় সেনাবাহিনীও সেখানে, ওই বিমান বাহিনীও অংশ নেয়। 2 নারীকে আমরা জানি, তাদের নিয়ে আমি বলেছি আগের ভিডিওতে, ভৌমিকা এবং কুরেশি, সোফিয়া কুরেশি এরকম নাম আর কি। যাই হোক, নারীর মুখ, বীরাঙ্গনা নারীর মুখ হিসেবে তাদের আমাদের সামনে আনা হয়। কিন্তু তখনও পর্যন্ত আমরা কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে সীমা, যেটাকে বলে আকাশ সীমা, কিন্তু লঙ্ঘন করেনি ভারতীয় বিমান। পাকিস্তানের বিমানও কিন্তু আকাশ সীমা লঙ্ঘন করেনি। যা যুদ্ধ হয়েছে মিসাইলে হয়েছে, কখনো সারফেস টু সারফেস মিসাইল, যেটা যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংসের ক্ষেত্রে, বা কোনো এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ মিসাইলগুলো সীমানা লঙ্ঘন করেছে। কিন্তু বিমান, ভারতীয় বিমান বলুন বা পাকিস্তানি বিমান বলুন, তারা কিন্তু তাদের সীমানা থেকেই অপারেট করেছে এবং এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করেছে একে অপরের বিরুদ্ধে, একে অপরের বিমানের বিরুদ্ধে। অর্থাৎ কোনো পক্ষই কিন্তু এই যুদ্ধে এয়ার স্পেস যেটা বলা হয় নির্দিষ্ট দেশের সীমানা, সেটা আকাশেও তো থাকে, মাটিতেও থাকে, আকাশেও থাকে, চিহ্নিতকরণ থাকে, সেটা অতিক্রম করেনি। বেশ, এবারে আমরা দেখতে পাচ্ছি যে ভারত অপারেশন সিঁদুর যখন আচমকা শুরু করে দিল, আচমকা নয়, আগে থেকেই যুদ্ধ ব্যাপার চলছিল, আপনারা জানেন যে, এবং আগেও ভারত এরকম ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, এই নিয়ে সিনেমাও হয়েছে, আপনারা জানেন। আগেকার একটি ওই হামলার প্রতিবাদে একই রকমভাবে, তখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, এভিডেন্স পাওয়া যায়নি, এখনও নেই। এখনও পর্যন্ত কোনো টেররিস্টকে ধরা গেছে মানে যে পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত, এমন কোনো কিছু আমরা পাইনি। পেলে আমাকে জানাবেন। তো যাই হোক, আমেরিকা, পাকিস্তানও বসে থাকার লোক নয়। পাকিস্তান 10ই মে, ভারত করলো 7ই মে রাতের 1টার সময়, ওরকম সময়। পাকিস্তান ঠিক 10ই মে শুরু করলো অপারেশন বুনিয়ান আল মারসুস। অপারেশন বুনিয়ান আল মারসুস। আগে হ্যাঁ,
কি হলো তাতে? তার আগে পাকিস্তান যেটা করেছে সেটা একটু বলে নিই, যেটা দাবি এবং পরবর্তীকালে তথ্য পাওয়া গেছে। আর 10ই মে বুনিয়ান আল মারসুসে পাকিস্তান যেটা করলো, ঠিক যার পরপরই ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন এবং যুদ্ধবিরতিকে ইনিশিয়েট করা হলো, সেই ঘটনাটা আমি পরে আসছি। শুনলে অনেকেরই বেশ চিন্তার ব্যাপার আসবে, বিশেষ করে যারা একটু দেশ নিয়ে ভাবেন, দেশের প্রতিরক্ষা নিয়ে ভাবেন, এবং যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, বড় বড় ব্যাপার আর কি, আর্মস ডিলার যারা, তাদের অবশ্যই ভাবতে হবে এই বিষয়টা নিয়ে। আমরা তার আগে কি খবর পেলাম? অপারেশন বুনিয়ান আল মারসুসের আগে কি খবর পেলাম? খবর পেলাম যে পাকিস্তানও পাল্টা দিচ্ছে। তখনও তারা এই বুনিয়ান আল মারসুস নামে কোনো অপারেশন ইনিশিয়েট করেনি আত্মরক্ষার জন্য, বা তাদের পাল্টা তাদের বিমানও উড়ছে আকাশে। তখন আমরা শুনলাম যে 3টি রাফাইল বিমান এবং একটি সুখোই 30 এবং একটি মিগ 29কে, মানে মোট 5টি বিমান, এবং একটি ইসরায়েলে তৈরি ড্রোনকে, মানে মোট 6টি, ওরা মিসাইল দিয়ে নামিয়েছে, ডাউন করেছে। প্রথম দিকে ভারত এ ব্যাপারে চুপচাপ ছিল, তথ্যও ছিল না, কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে এবং আমেরিকাও স্বীকার করেছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক খবর সংস্থা, রাইটার থেকে শুরু করে তারাও স্বীকার করেছে যে হ্যাঁ, পাকিস্তানের ব্যবহৃত বিমান থেকে ছোঁড়া মিসাইলে, এয়ার টু এয়ার মিসাইলে ভারতের 5টি বিমান, কমপক্ষে 2টি রাফাইল তো বটেই, 3টি নিঃসন্দেহে বলা যাচ্ছে না, 2টির প্রমাণ পাওয়া গেছে। তার মধ্যে একটি BS-101, টেলে দেখবেন লেখা থাকে, যে ফাইটার প্লেনের যে টেল ম্যাপিং, সেখানে লেখা থাকে। তো সেই BS-101 সিঙ্গল সিটের একটি রাফাইল বিমান, তার ধ্বংসাবশেষে সেটা পাওয়া গেছে, মার্কিংটি পাওয়া গেছে। এবং ফ্রান্স থেকে ভারতে যে 34টি, প্রথম পর্যায়ে যে 34টি রাফাইল বিমান ভারত কিনেছিল ফ্রান্স থেকে, তার প্রথম বিমানটি ছিল এই বিমানটি BS-101, সেটি পাওয়া গেছে তার ধ্বংসাবশেষ। এবং তার সঙ্গে অবশ্যই পাওয়া গেছে র্যাডার সিস্টেমের ধ্বংসাবশেষ। এইসা র্যাডার সিস্টেম, যেটা ট্র্যাকিং করে, যার মাধ্যমে অন্য বিমানকে ট্র্যাকিং করা যায় এবং সেই লক্ষ্যে মিসাইল হামলা করা যায়, সেই এইসা র্যাডার সিস্টেম, সেটাও তার একটা অংশ সেখানে পাওয়া গেছে রাফাইলের ধ্বংসাবশেষের সঙ্গে। তো কারণ রাফাইল আপনারা জানেন যে মাইকা বলে একটা মিসাইল ব্যবহার করে, সেই মাইকা মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, সেটার ধ্বংসাবশেষও পাওয়া গেছে, মানে রাডার সিস্টেম সহ, প্রমাণিত। তো প্রশ্ন হচ্ছে যে রাফাইল, যেটা 4.5 জেনারেশন বলা হচ্ছে, 5th জেনারেশন ফাইটার নয়, 4.5 জেনারেশন। 5th জেনারেশন মানে শুনে রাখুন, 5th জেনারেশন ফাইটার মানে স্টিল টেকনোলজি হয়ে গেল। অর্থাৎ আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে স্টিল টেকনোলজি হচ্ছে এমন কিছু পদ্ধতি, টেকনোলজি ব্যবহার করে র্যাডার, ইনফ্রারেড এবং সোনারকে অ্যাভয়েড করা, অর্থাৎ কোনো কিছুই এগুলোর ওপর কাজ করবে না, অর্থাৎ ইনভিজিবল থেকে যাবে, অলমোস্ট ইনভিজিবল আর কি থেকে যাবে, যে টেকনোলজির মাধ্যমে, তাকে বলা হয় স্টিলথ টেকনোলজি। তো সেটা 5th জেনারেশন ফাইটারের ক্ষেত্রে প্রযোজ্য। তো এগুলো হচ্ছে 4.5, স্টিলথ বলা যাবে না। তো রাফাইলকে কারা গুলি করলো, কোন টেকনোলজি দিয়ে? এরকম একটা উন্নত টেকনোলজি 4.5 জেনারেশনের একটা ফাইটার জেটকে, অন্তত 2টো যে তথ্য পাওয়া গেছে প্রমাণিত, কি করে নামানো সম্ভব হলো? উত্তর হচ্ছে J-10C এবং PL-15
আগে হ্যাঁ, ব্যাপারটা কি, J-10C চীনে তৈরি। চীন এবং এখন আপনারা হয়তো জানেন বা জানেন না, দুটোই হতে পারে, পাকিস্তানের সঙ্গে চীন কো প্রডিউস করছে, অর্থাৎ পাকিস্তানের মাটিতে চীনের কোলাবোরেশনে অস্ত্র তৈরি হচ্ছে। কি কিছুদিন আগে কী হচ্ছিল, পাকিস্তানের টমেটোগুলোকে কিনতে পারছে না, হাভাতে দেশ, একদমই তাই, হাভাতে দেশ, একদমই। সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরাও ওরকমই হতে চলেছে, আমরা একটু বেটার ছিলাম, কদিন পরে দেখবেন আর কোনো ফারাক নাই, ফারাক নাই। কারণ ওই জনগণকে শোষণ করেই তো ওসব বানানো হচ্ছে। তো চীন সেখানে পাকিস্তানের মাটিতে সুবিধে হবে তো, ওখান থেকে মাল বয়ে নিয়ে যাবি, ভাই তোরাই বানা, আমি টেকনোলজিটা দিচ্ছি, বানা, বানিয়ে যুদ্ধ কর, যুদ্ধ 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 কর, যুদ্ধ কর। হ্যাঁ হ্যাঁ, তো সেই J-10C এবং আরও একটি বিমান যেটা এই যুদ্ধে পাকিস্তান ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে, এটা হচ্ছে JF-17, জয়েন্ট ফাইটার 17। জয়েন্ট ফাইটার কেন? ওই যে চীন এবং পাকিস্তান একসঙ্গে মিলে কাজকর্ম করছে, তো টেকনোলজিটা ওদের, আর টাকাটা এবং ইনভেস্টমেন্ট পাকিস্তানের, এবং মাটিটা পাকিস্তানের। ওই JF-17 থান্ডার, প্ল্যানটার নাম JF-17 থান্ডার, ওটা শুধু পাকিস্তানের জন্যই, ওটা এক্সপোর্ট, চীনে ওটা নেই। চীনে ওটা ওই জিনিসই আছে, অন্য নামে আছে, কিন্তু JF-17 থান্ডার এটা কিন্তু শুধু পাকিস্তানের কাছে আছে, এবং অন্যান্য দেশ যেটা চীন থেকে অস্ত্র কেনে, যেমন নাইজেরিয়া, মায়ানমার, এদের কাছে আছে। ওটা এক্সপোর্টের জন্য। আমি বিস্তারিত এর পরে অংশেই আসবো যে চীন থেকে অস্ত্র কারা কারা কিনছে, কোন কোন দেশ কিনছে, এবং এরপরে কোন কোন দেশ চীনের অস্ত্র কেনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। আগে হ্যাঁ, এটাই তো খেলা। কেনই যুদ্ধটা হলো, অন্যতম একটা বড় কারণ আর্ম টেস্টিং। তো এই J-10, সংক্ষেপে বলি, সিটা বারবার আর বলবো না, J-10 বিমান থেকে J-35টাই চীনের আরও আছে, স্টিল যেগুলো 5th জেনারেশন, সেগুলো আগের ভিডিওতে বলেছি, আমি এখানে J-10 নিয়ে বলছি। সেই J-10 থেকে ছোঁড়া হলো একটা J-10, কিন্তু একটা লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার জেট, ওই রাফায়েলের মতোই, প্রায় একই রকম ডাইমেনশন, একই রকম ওজন, একই রকম ডাইমেনশন, একই রকম ওজন, এবং এটাও 4.5 জেনারেশন, 5th জেনারেশন নয়, অর্থাৎ স্টিল টেকনোলজি নেই। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, যেটা এই প্রথম আমরা দেখতে পেলাম, যে এই J-10C থেকে PL-15, আরও ভালো করে বলতে গেলে PL-15E বলে একটি এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হলো, যা এই উপমহাদেশীয় যুদ্ধে প্রথম। আর পাকিস্তানের ক্ষেত্রে তো প্রথম, উপমহাদেশীয় যুদ্ধেও প্রথম। শুধু তাই নয়, চীনের অ্যাঙ্গেলে দেখতে গেলে গোটা বিশ্বে প্রথম। এমনকি আমেরিকাও কিন্তু এই জিনিস ব্যবহার করেনি। দায়িত্ব নিয়ে বলছি, ডোনাল্ড ট্রাম্পকে এমনি টুইট করে যুদ্ধ থামিয়ে দিলেন। খেলাটা এখানেই। জায়নিস্ট শক্তি ফ্রন্ট খুলে ফেলেছে, এটা বহু আগেই বলেছি। অমৃত শপথ 2য় খণ্ডে ভালো করে পড়বেন, কিভাবে চীনকে এই বাড়তি সুবিধে পাইয়ে দিয়ে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ একটা বিস্তারিত আলোচনা আছে। তখন থেকেই আমি বলেছিলাম যে এবার চীন, এর খেলা বহু আগেই তৈরি হয়েছে, এবার আমেরিকা ডাউন হবে, ওটাই জায়নিস্টদের প্ল্যান। তবে ডোনাল্ড ট্রাম্পও তো সহজে ছাড়বেন না, খেলা আছে, মজার খেলা, দেখা যাক। তো এই যে PL-15E কেন বলছি পরে আসছে, এটি হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল। হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল। হাইপারসোনিক কি? আসুন আগে সুপারসোনিকটা বুঝুন, এটা অনেকেই জানেন। সুপারসোনিক হলো ম্যাক 1 স্পিড, যে সুপারসিড করতে পারে, অতিক্রম করতে পারে। ম্যাক 1 কি? শব্দের গতিবেগ, আপনারা জানেন, MACH,
কিন্তু হাইপারসনিক কি? ম্যাক 5, অর্থাৎ শব্দের গতির 5 গুণ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই PL-15E, যেটার গতিবেগ ঘন্টায় 6173 কিলোমিটার। ভাবতে পারেন কতটা স্পিড, মানে প্রায় 6500 কিলোমিটার গতিবেগে এই মিসাইল আঘাত হানতে পারে। শব্দের 5 গুণ গতিতে। এটাই হলো হাইপারসনিক, যেটা এই প্রথম ব্যবহার হলো আমাদের উপমহাদেশে, এবং বলতে গেলে গোটা বিশ্বে প্রথম বলা যেতে পারে। কারণ আমেরিকারও এই রকমের মিসাইল আছে, আমরাম, এটাকে আমরাম বলে, মানে আমেরিকান ভাষায় অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। কিন্তু সেটা কি এই ম্যাক 5 গতিবেগ, যেটা চীনের IPL-15 এবং IPL-15E করে দেখাতে পেরেছে, তেমন কি নজির আমাদের কাছে আছে? নেই, তেমন কংক্রিট করে বলা যাচ্ছে না, নিশ্চিত করে বলা যাচ্ছে না, আর যাচ্ছে না বলেই তো সমস্যা। এবারে আসুন রেঞ্জ, কতটা দূরে যায়। PL-15 সেটার রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত, 260 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। আর যেটা পাকিস্তানের কাছে আছে, পাকিস্তান যেটা ব্যবহার করেছে এবারে, J-10C বিমান থেকে ছোঁড়া হয়েছে, সেটির রেঞ্জ কত? 145 কিলোমিটার, 145 কিলোমিটার। এবং এগুলো কিন্তু BVR মিসাইল। BVR কি? বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। দেখবেন আকাশে ফাইটার প্লেনের মধ্যে যখন ডগ ফাইট হয়, যেটা দেখবেন ডগ ফাইট কি বলে, যারা এইসব নিয়ে ইন্টারেস্টেড তারা জানেন। এখানে আমি এই ব্যাপারগুলো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। ম্যানুভারিং ফাইট, তখন দেখবেন শর্ট মিসাইল ছোড়ে ওরা, শর্ট রেঞ্জের মিসাইল ছোড়ে, এবং সেই ক্ষেত্রে দুটো বিমানের ডিস্টেন্স খুব একটা থাকে না, বড় জোর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দেখা যায়, একে অপরকে তারা দেখতে পায়, এবং তারা শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে। কিন্তু BVR হচ্ছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। ভাবতেই পারছেন, কি সহজেই ভেবে নিতে পারেন, 145 কিলোমিটার আপনি দেখতে পাবেন। ধরুন আপনি একটা প্লেনে পাইলট, আপনি ফাইটার প্লেন চালাচ্ছেন, আপনি J-10C চালাচ্ছেন। এবার আপনার প্লেন থেকে একটা PL-15E ছোঁড়া হলো, লঞ্চ করলেন আপনি, ওটাকে দেখতে পাবেন আপনি। যখন ও 140 কিলোমিটারে গিয়ে বা 120 কিলোমিটারে গিয়ে আঘাত করছে, অন্য কোনো প্লেনে আঘাত করছে, শত্রুর প্লেনে আঘাত করছে, কারণ র্যাডার ট্র্যাকিং আছে তার, ঠিক আছে? তো সেটাকে কাজে লাগিয়ে সে আঘাত করছে, তো আপনি দেখতে পাবেন সেটা সম্ভব নয়। আপনি তো আপনার প্লেনে বসে 140 কিলোমিটার বা 120 কিলোমিটার দেখতে পাবেন না, তাই ওটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। ভাবতে পারেন টেকনোলজি, মানে মানুষ মারার টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। এখনও পর্যন্ত একটা মানুষকে ওরা মানে ওই যে বলে অমর করে দেবে, একটা সামান্য একটা প্রাণ তৈরি করতে পারলো না ওরা গোটা বিশ্ব জুড়ে। ওই যে প্রকৃতি বেঁধে রেখেছে ভাই, তুমি সৃষ্টি করতে পারবে না, তুমি ট্রান্সফর্ম করতে পারবে, কিন্তু ধ্বংস করতে পারবে দেদার। প্রকৃতি তো ধ্বংস না করলে তো মুশকিল, ধ্বংসের ব্যাপারটা তো রাখতে হবে না। যদিও সে হতে আমরা ধ্বংসও করতে পারি না, পারি কি? পারি না, আমরা ট্রান্সফর্মই করি বটে। গভীরে গেলেই বুঝবেন যে সৃষ্টি বা ধ্বংস মানুষ কোনোটাই করতে পারে না, ট্রান্সফর্ম করে মাত্র। তো এবার প্রশ্ন আসছে যে এই
PL-15E মিসাইল এয়ার টু এয়ার মিসাইল দিয়েই রাফায়েলকে নামানো হয়েছে বা অন্য যে প্লেনগুলোকে আঘাত করে নামানো হয়েছে। বিবিহার মিসাইল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। তাহলে এখন প্রশ্ন করুন, রাফায়েলে কি নেই ওরকম? আলবাত আছে, আলবাত আছে। রাফায়েল যেটা ফ্রান্স থেকে কেনা আমাদের রাফায়েল, সেটাও 4.5 জেনারেশন, এবং সেটাও যে 10Cর মোটো তার ফিচার্সগুলো আছে, সেই ফিচার্স ম্যানুভারেবিলিটি এগুলো নিয়ে আমি মানে এই একটা সময় আমার টেল ইউ ফ্র্যাঙ্কলি, যারা নতুন বা জানেন না বা আমার সঙ্গে যাদের ব্যক্তিগত পরিচয় নেই, একটা সময় আমি এই অস্ত্র বিষয়গুলো নিয়ে খুব চর্চা করেছি। অ্যাডমিরাল গ্রসকপ, ওই যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা রাশিয়া থেকে ভারত কিনলো, INS বিক্রাম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে প্যাট্রিয়ট মিসাইল ইসরায়েল আমেরিকার যৌথ কোলাবোরেশনে, যেটা গালফ ওয়ারে ব্যবহৃত হলো। এই মিসাইল, ফাইটার জেট, বম্বার জেট এগুলো নিয়ে বিস্তর পড়াশোনা ছিল আমার আর কি। আসলে একটু ঘাঁটাঘাঁটি করতে ভালোবাসি তো, এবং সেটা যে কোনো নির্দিষ্ট সীমাতে থেমে থাকবে তা নয় আর কি। আমার ঘাঁটাঘাঁটিটা, অনুসন্ধানটা মানে আমার কাছে কোনো পড়াশোনায় তো ফালতু নয়, আমার কাছে সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ, আমি সেভাবেই দেখি আর কি, জানার জগতে, বোঝার জগতে। সে কারণে এই অস্ত্রশস্ত্র, আর্মস ডিল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একসময় প্রচুর পড়াশোনা করতাম আমি। তো সেই সূত্রে এগুলো এখন কাজে লেগে যাচ্ছে। আর এই অভ্যেসটা ছিল বলেই তো করোনা কালে, যদি আমি তথাকথিত ইংরেজি সাহিত্যের মানুষ, যদি ইংরেজি শেক্সপিয়ার, শেলি, মিল্টন, কিটসেই আটকে থাকতাম, তাহলে রবার্ট এস মেন্ডেলসনকে কে জানতো? আপনাদের সামনে কে তুলে ধরতো বলুন দেখি, দ্বিতীয় খণ্ডের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে? অর্থাৎ আমার কাছে কোনো বিষয় অছুত নয় আর কি। তো এই অভ্যেসটা ছোটোবেলা থেকে ছিল বলেই করোনা কালে আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারলাম। তো এই আমার আরও একটা দিক হচ্ছে এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন সেক্টর। যাই হোক, পরবর্তীকালে আমি এই ফাইটার জেটগুলোর ফিচার্স এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, এবং যদি আপনাদের আগ্রহ থাকে আর কি, অপ্রয়োজনীয় বলে আমার মনে হয়, মানুষকে মারার জন্যই তো এইসব এত কিছু। সাধারণ মানুষ, আসলে যুদ্ধের একটাই লক্ষ্য, সাধারণ মানুষ তাদের প্রাণের বিনিময়ে, তাদের অর্থের বিনিময়ে, তাদের ট্যাক্সকে ছিনিয়ে নিয়ে, তাদের গ্রাসের খাবারকে ছিনিয়ে নিয়ে পুঁজিপতিদের হাতে পৌঁছে দেওয়া। দেখুন, পাকিস্তান নিজের দেশের মানুষকে খেতে দিতে পারে না, আমাদের দেশের মতোই তারা চীনের টেকনোলজি দিয়ে J-17 বানাচ্ছে। তো যাই হোক, এবার এই PL-15 যেটা নেটোর পরিভাষায় ওরা আবার নিজেদের নাম দেয়, PL-15কে নেটো কী নামে ডাকে জানেন? মানে আমেরিকান যে যুদ্ধ ফ্রন্ট নেটো বা আমেরিকা, থান্ডারবোল্ট 15 ওরা মেনে নিয়েছে, থান্ডারবোল্ট 15 মানে বজ্র। যাই হোক, এবার রাফায়েলে কী ছিল? রাফায়েলে দু রকমের মিসাইল রাফায়েলে থেকে ব্যবহার করা হয়। একটা হচ্ছে স্কাল্প ক্রুজ মিসাইল, যেটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। আমাদের যে রাফায়েলগুলো শর্টি ভরছিল, মানে শর্টি ভরা মানে হচ্ছে ওড়া আর কি, আকাশে ওড়া, শর্টি বলে পাইলট মানে টার্ম আর কি। তো তাদের কাছে তারা ব্যবহার করছিল মাইকা বলে সারফেস টু সারফেস মিসাইল, সরি এয়ার টু এয়ার মিসাইল। মানে এয়ার টু এয়ার মানে বুঝতেই পারছেন, আকাশের থেকেই আকাশের অন্য লক্ষ্য বস্তুকে টার্গেট করা, সেটা এয়ার টু এয়ার মিসাইল। যখন আপনি মাটি থেকে ছুড়বেন আকাশের উদ্দেশ্যে, ধরুন কোনো একটা প্লেন উড়ে যাচ্ছে, আপনি মাটি থেকে কোনো বিশেষ মিসাইল দিয়ে তাকে নামাবেন, সেটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। আর যেটা আকাশের মধ্যেই আপনি প্লেন থেকে আরেকটা প্লেনে আঘাত করছেন, সেটা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। তো মাইকা যেটা ছিল রাফায়েলে ছিল, মানে এখনও ব্যবহার হচ্ছে, সেটাও অবশ্যই তারও গতিবেগ ওই ম্যাক 5, কিন্তু প্রবলেম হলো এটাই, তার রেঞ্জ কত জানেন? 60 থেকে 80 কিলোমিটার।
অর্থাৎ রাফাইল থেকে ছোড়া মাইকা পাকিস্তানের অভ্যন্তরে যতটা যেতে পারে, মানে পাকিস্তানের ভেতরে এয়ার স্পেসে উঠতে থাকা পাকিস্তানের প্লেন, মানে চীনের তৈরি পাকিস্তানের ব্যবহৃত প্লেনকে আঘাত করতে পারে, সেটা হচ্ছে বড়জোর 80 কিলোমিটার পর্যন্ত, 60 থেকে 80 রেঞ্জ, মাইকার রেঞ্জ। কিন্তু পাকিস্তান আপার হ্যান্ড পেয়ে গেল কেন? পাকিস্তানের যে PL-15E সেটা 145 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারছে, প্রায় ডবল। কি এবার বুঝতে পারলেন তো সমস্যাটা কোথায়? অর্থাৎ ভারতের রাফাইল যে রেঞ্জে তার মাইকা মিসাইল ছুঁতে পেরেছিল পাকিস্তানের এয়ারক্রাফটকে লক্ষ্য করে, টার্গেট করে, তার বাইরে থাকা পাকিস্তানি এয়ারক্রাফটের কিছুই করতে পারেনি, কারণ তার ওই পর্যন্তই তার দৌড় ছিল। কিন্তু ভারতের আকাশে উঠতে থাকা, বললাম আকাশ সীমা কিন্তু কেউ লঙ্ঘন করেনি, মিসাইল লঙ্ঘন করেছে, প্লেন লঙ্ঘন করেনি, অফিসিয়ালি অন্তত দেখা যাচ্ছে। তো ভারতের আকাশে উঠতে থাকা যে রাফাইল ফরাসি বিমান, যেটা ভারত কিনেছে, সবই তো কেনা আর কি, আমাদের তো কিছু নেই। আত্মনির্ভর ভারত, 56 ইঞ্চিটা আত্মনির্ভর, ওটা এই দেশেই তৈরি হয়েছে, এদেশের মাটিতেই জন্মেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওটা একেবারে খাঁটি, ওটা নির্ভেজাল। হ্যাঁ, তো তাদের কাছে তাদের ধারণা ছিল না, আর আমাদের সেনাবাহিনীর যুদ্ধ করার ইচ্ছেটাও ছিল না। কে বলুন তো যুদ্ধ করতে চায়? সত্যি করে বলুন তো, কেউ চায়? রাজনৈতিক কারণে, পলিটিক্যাল লিডারশিপের কারণে যুদ্ধ করতে হয়, এবং যারা যুদ্ধে যায় তার সাধারণ চাষির ছেলে, শ্রমিকের ছেলে, আদানি আম্বানির ছেলে নয়, কেউ যায় না। ওরা সিনেমা টেনেমা করে, ওই ফিল্ম স্টারগুলো সিনেমা করে, দেখবেন অক্ষয় কুমার, তারপর আমি, এসব অনেকেই সব ওই যুদ্ধের সিনেমা করেছে, মানে দেশপ্রেমের সিনেমা। কিন্তু তারা কখনোই তাদের সন্তান, তারা নিজেরা তো দূরের কথা, তাদের সন্তান সন্ততিকেও কেউ বিমান বাহিনীতে কমব্যাটে পাঠায় না, নাম লেখায় না, মুরগি হই আমরা। তো যাই হোক, কিন্তু ওই যে যুদ্ধ করতে হবে, পলিটিক্যাল লিডারশিপ বলেছে, তো যুদ্ধ করেছে। তো তাদের কাছে ইনফরমেশন ছিল না, কারণ এই IPL-15E এই প্রথম ব্যবহৃত হলো যে যার ম্যাক 5 স্পিডে 145 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এই মিসাইল যে পাকিস্তানের কাছে আছে, এবং সেটা যে এতটা দূরে যেতে পারে আমার মনে হয় না। আমাদের তো মানে তো বুঝতেই পারছেন, গোয়েন্দা দপ্তর এর যে কি অবস্থা, আর আমাদের ইন্টেলিজেন্সের যা অবস্থা, খুবই খারাপ অবস্থা ভাই। আমি এখনকার কথা শুধু বলছি না, যতদিন থেকে আমি এসব স্টাডি করি তখন থেকেই আমি নিশ্চিত হয়েছে যে খুবই খারাপ অবস্থা। তো তাই কাছে তাদের ধারণা ছিল না যে এত দূরে পাকিস্তানের ছোড়া মিসাইল এতটা দূরে ঢুকতে পারে ভারতের বর্ডার লাইন থেকে ছোড়া, ধারণা ছিল না। আর এই কারণেই 3টি রাফাইল গেছে এবং অন্য 2টি প্লেন গেছে। বুঝাতে পেরেছি? এটা গেল একটা দিক। এবার 10ই মে যখন অপারেশন বুনিয়ান আল মারসুস যখন শুরু হলো, তখন কি ঘটল? তখন আরও একটা চমকপ্রদ ঘটনা ঘটিয়ে ছাড়লো পাকিস্তান, জানিয়ে তথ্য দিয়ে দেবো, যেটা আমাদের মিডিয়া, ওই যে পাকিস্তানের মিডিয়া শুধুমাত্র পাকিস্তানের গুণগান করবে, আর ভারতের মিডিয়া ভারতের গুণগান করবে, এটা তো স্বাভাবিক ঘটনা। পাকিস্তানে কি ক্ষয়ক্ষতি হয়নি? অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান বলবে না, বলবে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, হয়নি। তবে টেরোরিস্ট কথা মরেছে আমার সন্দেহ আছে। তো যাই হোক, বাড়িঘর ইনফ্রাস্ট্রাকচার তো ভেঙেইছে, কোনো সন্দেহ নেই। কিন্তু 10ই মে কী হলো? অপারেশন বুনিয়ান আল মারসুস লঞ্চ করলো পাকিস্তান। প্রথমেই কি হলো? JF-17 ফাইটার জেট, যেটা চীন পাকিস্তানের প্রডিউস, যৌথভাবে নির্মিত, চীনের টেকনোলজি পাকিস্তানের ঘাঁটি, মানে মাটিতে তৈরি হয়েছে,
চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের সঙ্গে পাকিস্তানের যে পাকিস্তানের যে সংশ্লিষ্ট যে বিমান টেকনোলজির এয়ারক্রাফট টেকনোলজির যে সংস্থা, তার সঙ্গে যৌথভাবে ওটা পাকিস্তানের মাটিতে যে 17 থান্ডার তৈরি হয়েছে। সেখান থেকে ছুটে গেল আরও একটি মিসাইল, হাইপারসনিক, এটিও হাইপারসনিক মিসাইল ছুটে গেল। সেটার নাম কি? CM-400 AKG, CM-400 AKG হাইপারসনিক মিসাইল, ম্যাক 5 গতিবেগে ছুটে গেল। কাকে আঘাত করলো? আদমপুরে আঘাত করলো। আদমপুরে S-400 বলে একটি মিসাইল লঞ্চিং, সারফেস টু এয়ার মোবাইল মিসাইল লঞ্চিং স্টেশন, রাশিয়ার তৈরি এই মোবাইল মিসাইল লঞ্চিং যে ভেহিকেলগুলো বিশাল আকৃতির, এই স্টেশন বলা হয় এগুলোকে, যার সংক্ষিপ্ত নাম S-400, সেটা রাশিয়ার তৈরি, অবশ্যই রাশিয়ান টেকনোলজি, রাশিয়ার তৈরি, ভারত সেখান থেকে কিনেছে এবং সেটা আদমপুরে স্টেশন ছিল, তার একটি বিভিন্ন জায়গায় আছে, আদমপুরেও ছিল। সেটাতে আঘাত হানে যে 17 থান্ডার থেকে ছুটে আসা CM-400 AKG হাইপারসনিক মিসাইল, এবং সেটি ধ্বংস হয়। আগে হ্যাঁ, তথ্য তাই বলছে। ভারত যদিও বলবে না, স্বীকার করবে না, কিন্তু আন্তর্জাতিক আরও তো মিডিয়া আছে, শুধু ভারতের এবিপি আনন্দ দেখলে তো চলবে না। অনেক অনেক বড় বড় সংস্থা আছে, যারা নিউট্রাল, গার্জিয়ান আছে, ইউরেশিয়া নিউজ আছে, যেগুলো এই অধম ঘাটাঘাটি করে। তো এবং সেইখান থেকে যে তথ্যগুলো এবং যে পাওয়া যাচ্ছে যে প্রমাণ, তাতে করে বোঝা যেতে পারে, এবং সঙ্গে মগজটাকেও কাজে লাগাতে হবে অবশ্যই, যে আদমপুরের S-400 মোবাইল লঞ্চিং মিশন ধ্বংস হয়েছে। ঠিক তারপরই আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প টুইট করে যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নিচ্ছেন এবং বলছেন যুদ্ধ সিজ ফায়ার করতে হবে। খুব ইন্টারেস্টিং না? কেন? এবার আসুন আমার বিশ্লেষণ রাখি আপনাদের সামনে। তারপরে অস্ত্র কেনাকাটার ক্ষেত্রে ভারতের কত পার্সেন্ট অস্ত্র ভারত এখন রাশিয়া থেকে কিনছে, কত পার্সেন্ট অস্ত্র আমেরিকা থেকে আপাতত কিনছে, এবং আগামীতে সেটা বাড়তে বাড়তে কোথায় যেতে পারে, এইটাই আলোচনায় আসবো। এবং এটার সঙ্গে কিন্তু আর্মসের এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিংভাবে জড়িত। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পাকিস্তানের অস্ত্র সামগ্রীর, ফাইটার জেট বলুন, মিসাইল বলুন, সাবমেরিন বলুন, যাই বলুন, সমস্ত কিছুর 81% এখন পাকিস্তান চীন থেকেই কেনে। 81%। কেন? ইমেজিন, এত চীন পুরোটাই পাকিস্তানকে গ্রাস করে নিয়েছে, যেমন করে শ্রীলঙ্কা, মায়ানমার, নাইজেরিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশ যারা চীনের অস্ত্র কেনে, এবং শ্রীলঙ্কা গ্রাস করে নিয়েছে। অথচ এই পাকিস্তান একসময় আমেরিকার কোলের মধ্যে ছিল, আঁচলে বাঁধা। আগে হ্যাঁ, আগের ভিডিওতে বলেছি একসময় এই পাকিস্তান আমেরিকার গ্রেটেস্ট নন নেটো পার্টনার ছিল, অর্থাৎ নেটোভুক্ত দেশগুলো তো আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু। নেটো ওয়ার্শো এ নিয়ে আমার বহু আলোচনা আছে, ভিডিও রয়েছে। নেটো হলো মার্কিনী নেতৃত্বের যুদ্ধজোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সেই নেটোর বাইরে পাকিস্তান, তাই নন নেটো অ্যালায়েন্স হিসেবে পাকিস্তানকে সম্মান দেয় আমেরিকা। সেই সময়ে ওয়ার অন টেরর চলছিল, জানেন তো। এবং পাকিস্তানের যে অস্ত্রশস্ত্র তখন, এখন যেটা চীনের দিকে গেছে 81%, তখন 90%, আরও বেশি হলে 99% তখন আমেরিকা থেকেই কেনা হতো। F-16 নাম কেনা আপনারা জানেন।
ভারত কিন্তু রাশিয়া থেকে, মানে সোভিয়েত ইউনিয়ন থেকে, ভারত ওই লবিতে ছিল, সোভিয়েত ইউনিয়নের লবি। যদিও আমরা মুখে বলতাম আমরা হচ্ছে গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন, মার্শাল টিটো, জওহরলাল নেহরু, এদের এরা একটা গঠন করেছিল জানেন তো, নন অ্যালাইন মুভমেন্ট, সংক্ষেপে নাম, ওটার নামেই ওটা লোক দেখানো ছিল। আসলে দেখাতে চাইতেন জওহরলাল নেহরু আমরা ভাই আমেরিকান লবিতেও নেই, আমরা ভাই সোভিয়েত লবিতেও নেই, আমরা হলাম গোষ্ঠী নিরপেক্ষ। এভাবে আমাদের জায়নিস্ট বিশ্বে কখনো কেউ কোনো দেশ নিরপেক্ষ থাকতে পারেনি, থাকতে পারবে না, ওটা লোক দেখানো ছিল। আসলে ভারত ছিল সোভিয়েত ইউনিয়নের পক্ষে, মানে সোভিয়েত লবি। তখন সমস্ত অস্ত্র, ট্যাঙ্ক থেকে শুরু করে এই যে MiG-29 কাদের এখনও আছে, ঝরঝরে MiG-29 ভারতের এখনও আছে, মাঝে মধ্যে দেখবেন ভেঙে ভেঙে পড়ে, জনগণের টাকায় কেনা। MiG-29 রাশিয়া থেকে কেনা, T-72 ট্যাঙ্ক, বহু মিসাইল, ট্যাঙ্ক, প্লেন, সমস্ত কিছুর ভারত সোভিয়েত ইউনিয়ন থেকে কিনত। আর পাকিস্তান থেকে কিন্তু আমেরিকা থেকে কিন্তু, ওই যে লবি, কোল্ড ওয়ার চলছে তখন, আর ভারত আমেরিকার যুদ্ধ প্রায় হয়ে যেত, কোল্ড ওয়ার। এবার পলিটিক্যাল রিয়ালিটিটা বদলে গেছে, উল্টে গেছে বলতে পারেন, বদলে গেছে কি, পাকিস্তানকে মোটামুটি খোকলা করে দিয়ে, যা করার করে দিয়ে, এখন পাকিস্তানকে চীনের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে জাউনির শক্তি ভাবলো যে এই উপমহাদেশে খেলাধুলা করতে গেলে পাকিস্তানও যদি আমেরিকার পক্ষে থাকে, ভারতও যদি আমেরিকার পক্ষে থাকে, তাহলে তো হবে না, মুশকিল, যুদ্ধ বাঁধানো যাবে না, বাজারটা ভালো করে হবে না। একটা ক্রস সিচুয়েশন তৈরি করতে হয়, তো একটা ক্রস তৈরি করতে হয়, যাতে করে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এসব দিয়ে জনগণকে খেলানো যাবে, একেবারে দারুণ রকম দেশপ্রেমী হয়ে ওঠার সুযোগ দিতে হবে। বাকি সমস্ত চাকরি বাকরি জীবিকা ভাঁড়মে যাক, দেশপ্রেম। তো এবার পাকিস্তানে যদি আমেরিকার কোলে থাকে, ভারতও যদি আমেরিকার ঝোলে থাকে, মুশকিল। তাই সরাও, পলিটিক্যাল রিয়ালিটি চেঞ্জ করো। তাহলে এবার কি, পাকিস্তান এবার চীনের দিকে হয়ে গেল, আর চীন তো ভারতের শত্রু, কে না জানে, আমাদের সেভাবেই শেখানো হয়েছে। চীনের জনতা কিন্তু কেউ কারো শত্রু নয়, খেয়াল করবেন। পাকিস্তান আমাদের শত্রু যখন বলি, পাকিস্তান জনতাকে বলি, আমি তো বলি না, আপনারা বলেন। পাকিস্তানের নেতৃত্ব, যাদেরকে জায়নিস্ট শক্তি প্রমোট করছে যে এটা খেলো, এই বলটা খেলো, এটা ডজ করো, এটা আউটসাইড ডজ করো, এটা ইনসাইড ডজ করো, সেটাই। জনগণ কেউ কারো শত্রু নয়, চেনেই না কে অপরকে। তাহলে পলিটিক্যাল রিয়ালিটিটা বদলে দেওয়া হলো, বদলে দিয়ে এখন চীনকে পাকিস্তানের দায়িত্ব দেওয়া হলো। পাকিস্তানকে অস্ত্র দাও, যত খুশি দাও। আবার সেই চীনই ভারতকে দিলে তো হবে না, তাহলে খেলাটা জমবে না। একটা সময় সোভিয়েত ইউনিয়ন ভারতকে দিত, পাকিস্তানকে চীন, আমেরিকা দিত। এবার কী হবে, সোভিয়েত ইউনিয়ন তো শেষ, রাশিয়া দিচ্ছে, এখনও দিচ্ছে ভারতকে, কিন্তু রাশিয়ার দেখবেন হারটা কমে যাবে আস্তে আস্তে, বলছি আমি একটু পরেই বলবো। তাহলে ভারতকে দেবে এখন আমেরিকা, আর পাকিস্তানকে দেবে অস্ত্র চীন। আর চীন আমেরিকা একে অপরের শত্রু, আমরা জানেন ইতিমধ্যেই, করোনাকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এই চীনকে দেখেই ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে এসছে, কারণ চীন ভাইরাস ছড়িয়েছে গোটা বিশ্বে, করোনা ভাইরাস চীন ছড়িয়েছে, এমন একটা ন্যারেটিভ কিন্তু ট্রাম্প বানিয়ে রেখেছেন। এবং এই কারণেই চীনের সঙ্গে শত্রুতা আমাদের সামনে বলা হচ্ছে, সামনে আনা হচ্ছে। কিন্তু আসলে জায়নিস্ট লবি, পুঁজিপতিরা কেউ কারো শত্রু নয়, ভেতরে সবাই এক। তাহলে এবার দেখুন, প্রসঙ্গে চলে যাই। ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন, যুদ্ধ বিরতির ঘটালেন। কেন? প্রথমত যুদ্ধটা শুরু করার পেছনেও এই আন্তর্জাতিক শক্তি আমেরিকাই ছিল। আমেরিকার মদত ছাড়া ভারত হঠাৎ করে একটা পাকিস্তানের দেশে মিসাইল ছুঁড়তে পারে না, অত সোজা নয়, কোনো প্রমাণ নেই, এভিডেন্স নেই, কিছু নেই। হঠাৎ করে অপারেশন সিঁদুর, সময় লেগেছিল, সঙ্গে সঙ্গে পারেনি। সময়টা কেন লেগেছিল? প্রায় 15 দিন কেন লাগলো? ওই ভেতরে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছিল। হুজুর, মাস্টারমশাই, করি স্ট্রাইক করি।
এরকম আর আলোচনা চলছিল। এবং আমেরিকাও দেখতে চাইলো যে পাকিস্তানকে যে চীন অস্ত্রগুলো দিচ্ছে, শুধু আমেরিকা দেখতে চায়নি, জায়নিজ শক্তি আর্মস ডিলাররাও দেখতে চাইলো আমেরিকা এগুলো তো ওরাই বানিয়েছে। একসময় ব্রিটেন ছিল সুপার পাওয়ার, এখন ব্রিটেন কোথায়? ব্রিটেনের নাম শোনেন এসব ক্ষেত্রে? কিচ্ছু নেই, ব্রিটেন শেষ, ক্ষমতা নেই আর। তো যাই হোক, তো আর্মস যারা ডিল করে সেই ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, তারাও দেখতে চাইছিল যে চীনের অস্ত্র কেমন কাজ করে। তাই খেয়াল করে দেখবেন, ইচ্ছে করে, ইন্টারেস্টিং খেলা। এই যুদ্ধে পাকিস্তান একটাও আমেরিকান অস্ত্র ব্যবহার করেনি। আরেকবার শুনে রাখুন, এই যুদ্ধে পাকিস্তান একটিও আমেরিকান অস্ত্র, মার্কিন অস্ত্র ব্যবহার করেনি। সেটা F-16 বলুন, আমেরিকার প্লেন আছে, মিসাইল আছে, অনেক কিছুই তো আছে, আমেরিকার অনেক কিছুই আছে পাকিস্তানের কাছে। চীনের সঙ্গে তো সাম্প্রতিককালে তার অস্ত্র কেনার ব্যাপার শুরু হলো, তো সাম্প্রতিক ঘটনা বলতে গেলে। আগেরগুলো তো আছে, তো সেগুলো কেন ব্যবহার করা হলো না? আন্তর্জাতিক শক্তি দেখতে চাইলো, জায়নিজ শক্তি আর্মস ডিলাররা দেখে নিতে চাইলো। ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে আছেন, তার তো সেখানেও ইনভেস্টমেন্ট আছে। দেখে নিতে চাইলো যে চীনও তো দেখতে চাইবে, অবশ্যই চাইবে না? চীনও চাইবে আমার অস্ত্র কেমন কাজ করছে। তাই শুধু চীনের অস্ত্র, চীনের মিসাইল, চীনের ফাইটার জেট দিয়ে এই যুদ্ধটা লড়লো, যদি যুদ্ধ বলেন আর কি, যাই হোক, কনফ্রন্টেশন লড়লো পাকিস্তান। খুব ইন্টারেস্টিং জায়গা। কেন? এই যুদ্ধে আমরা কি দেখতে পেলাম? এই যুদ্ধে আমরা দেখতে পেলাম আর্মস সুপিরিয়রিটি। যুদ্ধে কে জিতলো না জিতলো সেই বিতর্কে যাই না, যুদ্ধে সবসময় মানুষ হারে। আমি মনে করি গ্রেগরি রাসপুটিন, এই কারণে আমি এই সময় লিখেছি, উনি যুদ্ধের ব্যাপারে উনিও বারণ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে জড়াতে, জার নিকোলাসকে বারণ করেছিলেন। যুদ্ধ নিয়ে তার বেশ কিছু অসাধারণ পর্যবেক্ষণ আছে যা আমার খুব প্রিয়। এই যুদ্ধে সবসময় মানুষ হারে, সাধারণ মানুষের কথা বলছি, মানুষ হারে। তাই ওই প্রসঙ্গে আমি যাচ্ছিই না। আমি বলতে চাইছি অস্ত্রের নিরিখে, অস্ত্রের বাজারের নিরিখে, প্রযুক্তির নিরিখে কে টপে এলো? অবশ্যই চীন। এখানেই সমস্যা। আমরা দেখতে পেলাম অপারেশন সিঁদুর শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যেই খবরগুলো ছড়াতে লাগলো, পাকিস্তানের এই পাল্টা আঘাত, রাফায়েল বিমান এবং তার ছবি, এগুলো যখন ছড়াতে লাগলো, এবং তারপরে এই যে 10ই মে S-400 ধ্বংস হওয়া, মোবাইল মিসাইল লঞ্চিং স্টেশন আদমপুরের, এই খবরগুলো তো যখন ছড়াতে লাগলো এবং তথ্য হিসেবে সামনে এলো, তখন চীনের যে ডিফেন্স শেয়ার আকাশ ছুঁয়ে ফেলল। হ্যাঁ, ওই যে বাজারের সঙ্গে যোগাযোগ আছে তো, ভালো মাল ভালো চলবে, মানুষ অন্য দেশ এবার কিনবে, ভালো পারফর্ম করছে না। কীরকম পারফর্ম? মানুষ মারার পারফর্ম, ধ্বংস করার পারফর্ম। দেখলেন তো সভ্যতা আমাদের কোথায় নিয়ে গেছে আগে। হ্যাঁ, এটাই হলো সভ্যতা। তো দারুণ পারফর্ম করছে, এই কারণে চীনের ডিফেন্স শেয়ার বা এই অস্ত্রশস্ত্রের বাজার দর বেড়ে গেল। ফাইটার জেট থেকে শুরু তো সব বাজারে খাটে, আপনারা জানেন, এগুলো সবই শেয়ার আছে এদের, মার্কেটে এরা খাটে, আছে লিস্টিং আছে এরা সব কিছুই। যেমন ফার্মা কোম্পানির লিস্টিং আছে, সেরকম আর্মস ডিলিংয়ের আর্মস যে কোম্পানিগুলো আছে, এটা লকহিড মার্টিন বলুন, চেংডু বলুন, সবই শেয়ার বাজারে পাবেন, এদেরকে ওঠানামা দেখতে পাবেন। যুদ্ধ বাদলে হয়, যুদ্ধ বাদলে শেয়ার বাড়ে, আর যুদ্ধে যে যার মাল ভালো পারফর্ম করে তার শেয়ার আরও বাড়ে। এটাই বাস্তবতা। তাহলে এবার ডোনাল্ড ট্রাম্প দেখলেন যে এই যুদ্ধ যদি চলে, এবং এই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন
আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, PR শঙ্কর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল PR শঙ্কর, তিনি একটা অবজারভেশন রেখেছেন, তার ব্যক্তিগত অবজারভেশন, আপনারা একমত হবেন না হবেন এটা পরের কথা, আমি তার কথাটাই তুলে ধরছি, যে চীনা অস্ত্র, চীনা বিমান পাকিস্তান ব্যবহার করছে, চীনের চাইতে বেটার ব্যবহার করছে। অর্থাৎ তিনি পরিষ্কার করে বলছেন যে আই এম নট অ্যাফ্রেড অফ ফাইটিং দ্য চাইনিজ। যদি আমাকে বলা হয় যে প্রতিপক্ষ হিসেবে আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন, এই চীনা অস্ত্র নিয়েই যুদ্ধ করবেন, চীনের বিরুদ্ধে করবেন না পাকিস্তানের বিরুদ্ধে করবেন, মানে চীনের অস্ত্র পাকিস্তানের কাছে আছে, আবার চীনের কাছেও আছে, আপনি কার বিরুদ্ধে লড়তে চাইবেন? তখন তিনি বলছেন যে চীনের বিরুদ্ধে লড়াটাই তখন মানে ইজি আমার কাছে, এটা ইজি অল্টারনেটিভ। কেন? যে চীনের অস্ত্র হলেও পাকিস্তান এই চীনের অস্ত্রগুলোকে চীনের সৈনিকদের তুলনায় অনেক বেটার ব্যবহার করছে। দে আর ইউজিং দেম ইন এ মাচ বেটার ওয়ে। একদম তিনি এই কথাটাই বলেছেন। ইন্টারেস্টিং। অর্থাৎ তিনি মানে ফাইটার হিসেবে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের প্রশংসা করেছেন। কি ইন্টারেস্টিং। যাই হোক, হায় মানুষ, হায় সেনাবাহিনী, হায় লেফটেন্যান্ট জেনারেল। তো যাই হোক, এবার দেখা যাক, এইবার যখন ডোনাল্ড ট্রাম্প দেখতে পেলেন এবং তার নেটো দেশগুলো দেখতে পেল, তারা তো সবাই অস্ত্র বিক্রি করে, যে ফ্রান্স অস্ত্র বিক্রি করে রাফাইল, তাদের প্লেন কুপকাত হচ্ছে, চীনের J-10C কাছে পারছে না, পেরে উঠছে না, এমনকি মিসাইলগুলো ওই রেঞ্জে নয় যেটা ভারতকে দিয়েছে। মাইকা মাত্র 80 কিলোমিটার পর্যন্ত তার দৌড়, আর এদিকে চীনের PL-15E 145 কিলোমিটার চলে যাচ্ছে, J-10C থেকে ছোঁড়া। এই তো কম্পারিজন তো হচ্ছেই। গোটা দুনিয়ার আর্মস ডিলাররা দেখছে, কোম্পানিগুলো দেখছে, শেয়ারে প্রভাব পড়ছে। এটা যদি চলতে থাকে তাহলে তো চীনের রমরমা আগামীতে আরও বাড়বে। এটা কি হতে দেওয়া যায়? ডোনাল্ড ট্রাম্প কি চান না? ডোনাল্ড ট্রাম্প তো কখনোই চাইবেন না। এটা আমার পর্যবেক্ষণ, অধমের বিশ্লেষণ। আর এই কারণেই তড়িঘড়ি তিনি টুইট করে, তিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, তার অনুমতি ছাড়া, তার অঙ্গুলি হেলন ছাড়া পাকিস্তানের মাটিতে কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, ভারত মিসাইল হানা করে দিল, অত সোজা। তিনিই বলেছিলেন, অ্যালাউ করেছেন, তিনিই বন্ধ করলেন। এবার যারা বলছেন না ভারত সুপার পাওয়ার, তারা আমেরিকা বলেনি, আমেরিকার উপর নির্ভর করেনি, আমেরিকা ইশারা করেছে তারপর ভারত পাকিস্তানে মিসাইল ছুড়েছে, এমন ভাবাটা বোকামি, আপনি আতলামো করছেন, বা আপনি সব জানতা গামছাওয়ালা। যদি এরকম বলে থাকেন কেউ, তাদের বলি বেশ, মেনে নিলাম যে ভারত আমেরিকার পারমিশন ছাড়াই, আন্তর্জাতিক জায়নিক শক্তির পারমিশন ছাড়াই, যারা প্রতিনিধি অবশ্যই, এই ফ্রন্টে ওরা আছে, ওই ফ্রন্টে ওরা আছে, লাভবান তো ওরাই হবে যার অস্ত্রই বিক্রি হোক। টেকনোলজি তো জায়নিক শক্তির, তারাই তো খেলাচ্ছে। যাই হোক, যারা মনে করছেন যে না এটা আমেরিকা বলেছে বলে ভারত সাহস পেয়েছে, এমন নয়, তারা বলবে তাহলে এখন করুক, হিম্মত থাকে করুক। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে করে নরেন্দ্র মোদী জানিয়ে দিক টুইট করে, ডোনাল্ড ট্রাম্প, উই আর নট অ্যাডহিয়ারিং টু ইয়োর ডিসিশন অফ সিজফায়ার মাই ফুট, আমরা অ্যাটাক করছি বলে তিনি আরও ব্রহ্মস ট্রহ্মস যা আছে পৃথ্বী অগ্নি ভাড়ারে আছে, সব পাকিস্তানের উপর ঢেলে দিক, বলুক আমরা সিজফায়ার মানি না, আমরা পাকিস্তানকে খতম করব, যেমন করে ইসরায়েল গাজাতে আক্রমণ হয়, পরোয়া করে কাউকে? প্যালেস্টাইনকে পুরো কার্পেট বম্বিং করে দেয়, পরোয়া করে কাউকে? ও পিছনে ওই যে ওরা আছে জায়নিক শক্তি। বাবা, ইসরায়েল কাদের দেশ? ইহুদিদের দেশ। আমরা মাঝে মাঝে বলি ইসরায়েল হব আমরা, ইসরায়েল আমাদের বন্ধু। আরে বাবা, অত সোজা? অর্থনীতি, ব্যাংকিং সিস্টেম আগে তৈরি করতে হয়, তারপরে ও রব দেখানো যায়। তো ইসরায়েল যেটা পারে সেটা ভারত পারে না, করুক এবার। তাহলে যদি সত্যি ভারতের হিম্মত থাকে,
ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাহ্য করে নরেন্দ্র মোদি একটা করুন টুইট করুন, তার প্রস্তাবকে রিজেক্ট করে টুইট করে জানিয়ে দিন যে আমরা হামলা আবার শুরু করছি বা হামলা অব্যাহত রাখছি, তাহলে বুঝবো সুপার পাওয়ার। অত সোজা নয়, যুদ্ধটা লড়া হয় অর্থনীতিতে। আমরা কামান বন্দুক দেখতে পাই, আসল কি অর্থনীতি, ওটা কে কিনেছে, কে বানিয়েছে। অর্থনীতি না থাকলে আপনি বানাতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন ট্রিলিয়ন বিলিয়ন ডলার? আপনাকে শুধু কিনে যেতে হবে জনগণের টাকায়। অর্থনীতি দিয়েই পেটেন্ট কেনা যায়, প্রযুক্তি কেনা যায়। আপনি যেখানে বসে আছেন ফিয়াট কারেন্সি, অর্থনীতি মানে ফিয়াট কারেন্সি, এটা ওদের ব্রেন না, এটাও তো ব্রেন, সাধুবাদ দিতেই হবে। ফিয়াট কারেন্সি তৈরি না করলে পৃথিবী দখল করা যেত না। ফিয়াট কারেন্সি দিয়ে ওরা মাটির দখল নিচ্ছে, জমির দখল নিচ্ছে, সম্পদের দখল নিচ্ছে, দেশের দখল নিচ্ছে। তো এই কারণে ডোনাল্ড ট্রাম্প দেখলেন যে ভারতের এই অস্ত্রশস্ত্র, যেটা আমেরিকান, রাশিয়ান এবং চীনের তো নেই অবশ্যই, এই মূলত, এবং রাফায়েল ফ্রান্স থেকেও ভারত নেয়, ইসরায়েল থেকেও নেয়। ইসরায়েল থেকে ভারত ড্রোন বেশ কিছু কিনেছে, কিছু বারাক মিসাইলও আছে। তো এইগুলো যদি চীনের অস্ত্রশস্ত্রের কাছে কাবু হতে থাকে, তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা, এই রাফায়েল বিমান বলুন বা আমেরিকার অস্ত্রশস্ত্র বলুন, যেটা ভারতের কাছে আছে, ভারত আগামীতে কেনার কথা আরও বেশি করে, সেগুলোর সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হবে, নেতিবাচক ধারণা তৈরি হবে। নাম্বার ওয়ান, এটা হার চীনের কাছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তখন চীন দেখা মানে লাল কাপড় দেখা, উনি হলেন ষাঁড়, তেড়ে যান আর কি, ব্যাপারটা এরকমই। তো সেটা তো উনি চাইবেন না। আর এটা গেবে মান সম্মানের ব্যাপার আর কি, মান সম্মানের ব্যাপার। আর কি, আর হলো বাজারে, আন্তর্জাতিক বাজারে চীনের অস্ত্রের ডিম্যান্ড বাড়বে, চীনের ফাইটার প্লেনের ডিম্যান্ড বাড়বে, এবং ফ্রান্স, আমেরিকার বন্ধু নেটো দেশ, তার ফাইটার প্লেনের ডিম্যান্ড কমতে থাকবে। রাফায়েলের ডিম্যান্ড ইতিমধ্যেই পড়তির দিকে। এতদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম কেবলমাত্র নাইজেরিয়া এবং ল্যাটিন আমেরিকার দু একটি দেশ এবং মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব ছাড়া চীনের এই সব প্রোডাক্টের, এইসব আর্মস অ্যান্ড অ্যামুনিশনের তেমন কোনো বড় প্রথম বিশ্বের ক্রেতা ছিল না। সবই তৃতীয় বিশ্বের দেশ চীনের কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনছে। আর পাকিস্তান একটা বড় ক্রেতা, দেখতেই পাচ্ছেন, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি। তো এবার দেখা যাচ্ছে প্রথম বিশ্বে ইউরোপের বেশ কিছু দেশ, আমি এই নিয়ে লাইভ ভিডিও দীর্ঘ হয়ে যাবে, এই নিয়ে পরবর্তী লাইভে জানাবো যে প্রথম বিশ্বের অনেক দেশ এবার চীনের অস্ত্র কিনতে চাইছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের কপালে ভাঁজ ফেলেছে। কারণ আমেরিকার অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই অস্ত্র ব্যবসা। লকহিড মার্টিন থেকে শুরু করে, বোয়িং থেকে শুরু করে আরও অন্যান্য কিছু অস্ত্রশস্ত্র, আপনারা জানেন ডিফেন্স সেক্টরে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে। 1 নম্বরে এখন আমেরিকা আছে, 2 নম্বরে ফ্রান্স বা কাছাকাছি এরকম রাশিয়া এরকম আছে, তো 1 নম্বরে আমেরিকা। তো এতে করে চীন এই ভাগে যদি শেয়ারে ভাগ বসায়, তাহলে একটা ফ্রন্টে ইতিমধ্যেই চীন আমেরিকাকে ট্রেড যে সিচুয়েশন, ওই অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ড যারা নিচ্ছেন, অনুগ্রহ করে ওই চ্যাপ্টারটা ভালো করে পড়লেই বুঝবেন যে চীনের এই উত্থানটা কীভাবে শুরু হয়েছিল এবং আন্তর্জাতিক জায়নিক শক্তি, পুঁজিবাদী শক্তি চীনে কেন ইনভেস্ট করলো, কী কারণে আমেরিকার একটা পাল্টা প্রতিপক্ষ তৈরি করতে চাইছে ওরা, সেখানে বিস্তারিত আলোচনা আছে। তো সেই ট্রেড ওয়ারে ইতিমধ্যেই আমেরিকা কিন্তু কুপকাত হয়ে আছে, এবং আমেরিকাকে ইউজ করে পেগিং সিস্টেমে ওয়ানকে পেগিং করে, এটা আলোচনা করা যাবে না পেগিংটা কি, যাই হোক ওখানে আছে বিস্তারিত করে, কিভাবে চীন বাড়তি ব্যবসায়িক সুবিধে নিয়েছে, চীনের ট্রেড সারপ্লাস চীন বাড়িয়ে নিয়েছে এবং আমেরিকাকে কোণঠাসা করেছে,
তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে সেই অংশে। সেখানে আমেরিকা কুপকার। সেইখান থেকেই আমেরিকার একটা ক্ষোভ। সেই যে চীন আমেরিকা বাণিজ্য চুক্তি, যেটা 80-র দশক থেকেই শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি 2000-এর 10-11 এবং 2015-র পর থেকে চীনের একটা মারাত্মক উত্থান শুরু হলো। এই চুক্তি কিন্তু আমেরিকা এখন ক্যান্সেল করেছে এবং চীনের সঙ্গে আমেরিকার কোনো বাণিজ্য চুক্তি নেই। ইন্টারেস্টিং। এবং চীনের প্রোডাক্ট আমেরিকা ঢুকতেই দেবে না। ঢুকলে তো যে ট্যারিফ বসাবে প্রশ্নই নেই, বুঝতেই পারছেন তো আগে। হ্যাঁ, তো এইবার ওইটা গেছে। সেই ব্যবসাটাকে ভারতকে বাজার করে সেই ঘাটতিটা এবার ডোনাল্ড ট্রাম্প মেটাতে চাইছেন। চীনের সঙ্গে ব্যাপক লস হয়েছে আমেরিকার, তথ্য বলছে। এবার ভারতের বাজারটাকে চুষে নিয়ে এক্সপ্লয়েট করে সেটাকে ব্যালেন্স করতে হবে। আর তাই জিরো ট্যারিফে আমেরিকান প্রোডাক্ট এবং সার্ভিসেস ভারতে ঢুকবে, সেটা ইতিমধ্যেই আপনারা জানেন, আলোচনা করেছি। তাহলে এবার আর্মস সেক্টরে, আর্মস অ্যামুনিশনেও যদি চীনের দখলে চলে যায়, এবার শেয়ারে চলে যায়, তাহলে আমেরিকা কিন্তু ঘুম চলে যাবে এবং নেটোর ঘুম চলে যাবে। এ একটা কারণ। তাই ওটাকে আর এক্সপোজ করার দরকার নেই। আপাতত থেমে যাও বাবা, থেমে যাও। একটা বড় কারণ, যদি রাফায়েল ধ্বংস না হতো, ফ্রান্সের, নেটোর বলতে গেলে নেটোর এয়ারক্রাফট, ফ্রান্সের এয়ারক্রাফট, যদি S-400 ধ্বংস না হতো, চীনের ফাইটার প্লেনগুলো এবং চীনের মিসাইলগুলো এমন পারফর্ম না করতো, তাহলে যুদ্ধ আরও কিছুদিন চলতো। হ্যাঁ, অবশ্যই চলতো। এবং অস্ত্রের বাজারটা আমেরিকা আরও ভারতকে অস্ত্র গছাতে থাকতো। এবারও গছাবে অবশ্যই, ভারতের না বলার সুযোগ নেই। কারণ ভারত আর যাই হোক চীন থেকে তো কিনবে না, প্রশ্নই আসে না। পাকিস্তান চীন থেকে কিনছে, ভারত চীন থেকে কিনবে, একটা প্রেস্টিজ নেই। ভারতকে তো আমেরিকা থেকেই কিনতে হবে। ডোনাল্ড ট্রাম্প সেটা জানেন। ভারতের কিছু করার নেই। ভারতকে মানে কি বলবো, ওই যে ভারতীয় নাগরিকদের মানে ওখানকার বেআইনি নাগরিক পেছনে মানে হাত কড়া পড়িয়ে এদেশে ফেরত দিয়ে গেছিল, সেই দেশের মাল জিরো ট্যারিফে ভারতকে ঢুকছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা অন্য দেশগুলো, অন্য বাজার, প্রথম বিশ্বের বাজার, প্রথম বিশ্বের দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো যদি চীন থেকে অস্ত্র কিনতে থাকে তাহলে মুশকিল। এবং আপনাদের এটা বলে দিই যে শুধু অস্ত্রশস্ত্রের কোয়ালিটির ওপরে কিন্তু যে সবসময় অস্ত্রের ডিল নির্ভর করে তা নয়, কিন্তু রোয়াবের ওপরও নির্ভর করে। রোয়াব অর্থাৎ একটা দেশ ডিপ্লোম্যাটিক্যালি এবং আন্তর্জাতিকভাবে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, সেইখানে তার অবস্থান কী, সে কতটা প্রতাপশালী দেশ, তার কথার ওপরেও কিন্তু, তার প্রভাবের ওপরেও কিন্তু অস্ত্রের ব্যবসা নির্ভর করে, ট্রেড চুক্তি নির্ভর করে। তাই অস্ত্রশস্ত্রের গুণমান দিয়েই সবসময় যে অস্ত্র বিক্রি হয় এমন নয়। তো আমেরিকা এতদিন তার প্রভাব প্রতিপত্তি বজায় রেখেই, কাজে লাগিয়েই গোটা বিশ্বে অস্ত্র বিক্রি করে আসছে। তার মাল কতটা ভালো, কতটা সেরা, এরা প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমি আমেরিকা, আমি হচ্ছে দাদা, আমার মাল, আমি দাদা মানে আমার মাল সেরা। তোরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, তোরা কি বুঝিস রে? কোনো আওয়াজ করবি না, আমার মাল নে মাল ফেল, মাল নে মাল ফেল। এই হলো রোয়াব। শুধু তাই নয়, নেটোভুক্ত কোনো দেশ চীনের কাছ থেকে অস্ত্র কিনবে সেটাও অভাবনীয়, প্রশ্নই আসে না। এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ, সবই তো ওই ট্রাম্পের কবজায় কম বেশি আছে, তারাও আমেরিকা থেকে অস্ত্র কেনে। তাই এতদিন সামাল সেভাবেই প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মার্কিনী অস্ত্র গোটা বিশ্বে বিক্রি করা গেছে। কিন্তু এইবার সিনারিটা চেঞ্জ হচ্ছে, কারণ চীনের উত্থান। শুধু অস্ত্রশস্ত্র নয়, ওই যে জায়নিক শক্তি, চীনেও ভালো রকম লবি, ভালো ইনভেস্ট করেছে সর্বক্ষেত্রে। চীন একটা পর একটা সব মাইলস্টোন করে যাচ্ছে। এইবার যদি চীনের দিকে প্রথম বিশ্বের কোনো দেশ বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ ঝুঁকে পড়ে, পাকিস্তান ঝুঁকুক, কোনো যায় আসে না। মায়ানমার ঝুঁকেছে, ঝুঁকুক, যায় আসে না। শ্রীলঙ্কা ঝুঁকেছে, ঝুঁকুক, যায় আসে না। চীন ঝুঁকেছে, ঝুঁকুক, যায় আসে না। নাইজেরিয়া ঢুকেছে, ঝুঁকুক, যায় আসে না। কিন্তু যদি জার্মানি ঝুঁকে যায়,
মারাত্মক ব্যাপার। বা যদি ইউরোপের অন্য কোনো দেশ ঝুঁকে যায়, তারা যদি চীনের অস্ত্র কিনতে শুরু করে, তারা যদি বলে যে না আমরা কোয়ালিটি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চীনের অস্ত্র ভালো পারফর্ম করছে তাই কিনছি, ঝুঁকে যাওয়া টুকে যাওয়া কোনো ব্যাপার নয় এখানে। কারণ ডিপ্লোম্যাসির দিক থেকে আমরা ট্যাক্সের টাকা, জনগণের টাকা খরচ করছি, উই আর স্পেন্ডিং পিপলস মানি, সো উই হ্যাভ এভরি রাইট টু ডিসাইড হুইচ আর্মস টু বাই অ্যান্ড হুইচ আর্মস নট টু বাই। তারা বলতেই পারে। সমস্যা এখানে এতদিন ধরে ফ্রান্সের অস্ত্রশস্ত্র, প্লেন বা মিসাইল তাকে কাত করেছে এরকম একটা ছোট্ট কনফ্রন্টেশনে একটু ব্রিফ সময়ের মধ্যে কোথাও ঘটেনি, নজিরবিহীন ঘটনা। তাই এবার ইকুয়েশনটা কিন্তু বদলাচ্ছে, মিলিয়ে নেবেন আগামীতে। আগামী 2-3 বছরের মধ্যে চীনের অস্ত্র যেমন করে আমেরিকার অস্ত্র গোটা বিশ্বের কাছে পৌঁছে গেছে, তেমন করেই চীনের অস্ত্র আস্তে আস্তে বিশ্বের অন্যান্য দেশেও পৌঁছে যাবে। থার্ড ওয়ার্ল্ড অতিক্রম করে ফার্স্ট ওয়ার্ল্ডেও চীন ধরে ফেলবে ব্যবসার ক্ষেত্রে। আগে হ্যাঁ, যেমন করে ফোনের ব্যবসা ধরে ফেলেছে, জানেন তো? এই ফোনগুলো কিনছেন, স্মার্টফোন, চীনকে খুব গালাগাল দিলেন মাঝখানে, খোঁজ নিয়ে দেখুন তো। সব চীনে তৈরি, ম্যানুফ্যাকচার। এখন অবশ্য আইফোন বলছে আমরা ভারতে নিয়ে আসছি, শিপ করছি। ওই যে চীনের, আমেরিকা, আইফোন তো আমেরিকান, বুঝতেই পারছেন, স্টিভ জবস ব্যাপার ট্যাপার আছে। তো ওখানে একটা তো ক্ল্যাশ তৈরি হয়েছে। প্লাস চীনে ব্যবসা করতে গেলে তো আবার মার্কিনিরা ট্যারিফ আছে, ট্যারিফ বসে যাবে অনেক। চীনে যদি ম্যানুফ্যাকচারিং সেন্টার থাকে অ্যাপলের, আইফোনের থাকে, প্রবলেম হবে। তাই ওরা ভারতে শিপ করার কথা বলেছে, ইতিমধ্যে ডিসিশন হয়েই গেছে। কিন্তু সেটা তো অন্য গল্প, আইফোনের গল্প, অ্যাপলের গল্প। কিন্তু অন্য যত ফোনগুলো আপনারা ব্যবহার করছেন, কত রকম ফোন আছে, ব্র্যান্ড আছে, ওপ্পো, ভিভো, অমুক তমুক, খোঁজ নিয়ে দেখুন। রিয়েলমি, ওয়ানপ্লাস, এগুলো কোথায়, অরিজিন কোথায়, কারা বানাচ্ছে, কিভাবে আসছে, এটা খোঁজ নিয়ে দেখুন। তাহলে ওটা গেছে একে একে করে। কিন্তু চীন দখল, চীন নয়, চীন আমরা দেখতে পাচ্ছি চীন, কিন্তু আসলে জায়নিস্ট শক্তির আরও একটা উইং হিসেবে চীনের উত্থান। যেমন করে হিটলারের উত্থান হয়েছিল, তেমন করেই চীনের উত্থান হচ্ছে স্ট্যাটাস কিওকে বদলানোর জন্য। এটাকে বলে চেঞ্জিং জিও পলিটিক্যাল সিচুয়েশন। জায়নিস্ট শক্তি বাজার দখল করতে গেলে, টিকে থাকতে গেলে বিভিন্ন রকম ম্যানুভারিং ট্যাকটিক্স করে। ব্যাপারটা বুঝতে গেলে পলিটিক্স, ইকোনমিক্স ব্যাপারগুলো খুব গভীরে গিয়ে বুঝতে হয়, এখানে এত কিছু বলার সময় নেই। তো সেই চেঞ্জিং ইকুয়েশনে চীন একটা বড় ভূমিকা এখন অবতীর্ণ। তাহলে এটা গেল অস্ত্রশস্ত্রের একটা বাজার আগামীতে দেখতে পাবেন। এবারে আসছি ভারতের সিচুয়েশন এখন কীরকম। বর্তমানে ভারত যত অস্ত্র কেনে তার 36%ই রাশিয়া থেকে কেনে, রাশিয়ার মাল আর কি, এখনও পর্যন্ত। যেটা প্রায় একসময় 100% ছিল, সেটা কমতে কমতে এখন 36% নামছে। আমেরিকা এখন 15% প্রায় পৌঁছে গেছে। ,36% রাশিয়া, ফ্রান্স থেকে কিছুটা পার্সেন্ট, 10%-এর অ্যারাউন্ড এরকম, 6-7% এরকম। আর আমেরিকা প্রায় 15%। ওটা বাড়তে বাড়তে আমেরিকা চাইছে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, যেমন করে পুরোটা একসময় সোভিয়েত ইউনিয়নের দখলে ভারত ছিল অস্ত্র বিক্রির ব্যবসার বাজার হিসেবে, তেমনই ভারত এবার পুরো নেটোর বাজারে রূপান্তরিত হোক। নেটোর বাজারকে, নেটোর কারা অস্ত্র তৈরি করে? ওই যে ফ্রান্স করে। ফ্রান্স একটা বড় অস্ত্র, ভালো রকম অস্ত্র গোটা বিশ্বে বিক্রি করে, যার মধ্যে এই যে ফাইটার জেট আছে, আরও অন্যান্য অস্ত্র আছে, মিসাইল আছে, জাহাজ আছে, সাবমেরিন আছে। তো তো আমেরিকা চাইছে যে ভারতের যত ডিফেন্স বাজেট বরাদ্দ, সেই অস্ত্র কেনার পুরোটাই আমেরিকা তথা নেটো দেশগুলো তারাই কবজা করবে। এটাই তাদের আমেরিকার টার্গেট।
কিন্তু চীনের এই উত্থান আমেরিকার কপালে ভাঁজ ফেলছে, কারণ উপমহাদেশের অনেক কটা দেশ ইতিমধ্যেই কিন্তু চীনের দখলে চলে গেছে বাজারটা, যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার। আমি আফ্রিকান দেশগুলো বাদ দিলাম। এই দেশগুলো কিন্তু পুরোটাই চীন দখল করে নিয়েছে, পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। পুরো এগুলো ফারিয়ার স্টেট হয়ে গেছে, কিছু নেই এদের। আমাদেরও কিছু নেই, যতটুকু আছে আগামীতে তাও থাকবে না, দেখতে পাবেন। তো এই হলো সমীকরণ। তাহলে 15%টাকে 70-80%-এ অন্তত নিয়ে যাওয়ার টার্গেট আছে। তাই এবার দেখবেন আমেরিকা কি করে। ভারতকে বলবে, কি বলবে, দেখলে তো চীন কীরকম অস্ত্র দিয়েছে, হ্যাঁ পাকিস্তানকে, বাপ রে বাপ, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র দিয়েছে, তোমার রাফায়েল ভেঙে নামিয়ে দিল, হ্যাঁ চি 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 চি, আমরা থাকতে আমাকে বলবে তো, আগে দিয়ে দিতাম তো। আমাদের কি নেই? আমেরিকার কি নেই? আমাদের কি নেই? আমাদের কি আমরাম নেই? ওই যে আমরাম আগেই বলেছি, অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, আমরাম আমাদের কি নেই? আছে তো, আমরা দিয়ে দেব। চীনের IPL 15কে ঠান্ডা করে দেবে তোমরা। এইবার দেখুন, এই যুদ্ধকে সামনে রেখে একদিকে যেমন অন্যান্য দেশের মধ্যে চীনের অস্ত্রের প্রতি আগ্রহ জন্মাবে, চীনের ফাইটার জেটের প্রতি আগ্রহ জন্মাবে, কোলাবোরেশন হবে, তেমন আবার ভারতকে জুজু দেখিয়ে, আর ভারত জুজু দেখানোর দরকারও নেই এখন, ট্রাম্প যা বলবে তাই মানবে ভারত, কি করবে আর। এ তো যুক্তি তো দেখাতে হয়। এই দেখুন না, পাকিস্তান কেমন ডাউন দিল আপনাদের, রাফাইল নামিয়ে দিল, S-400 ধ্বংস করে দিল। এবার আমাদের কাছ থেকে র্যাপটার নাও, F-22 নাও, F-35টা দেবো কি না, মানে আমরা তো সেরাটা দিই না, দিয়ে না আমরা এক্সপোর্ট যেটা করি সেটা আলাদা হয়, আমাদের কাছে অরিজিনালটা রাখি, ওটা দিই না, ওটা ওটা দেবো না, 35টা দেবো না, 22টা নিতে পারো। যেমন চীন কি J-35 দেবে পাকিস্তানকে? আমি বহু আগেই বলেছি, কিন্তু সেরাটা ওরা কিন্তু রেখে দেয় নিজের দেশের জন্য, কখনো দেয় না। মনে রাখবেন খেয়াল করে, এটা ট্যাকটিক্স, আগের ভিডিওতে বলেছি। 5th জেনারেশন ফাইটার ভারতকে দেয়নি আমেরিকা, ফ্রান্স দেয়নি, আমেরিকাও দেয়নি। পাকিস্তানকেও চীন 5th জেনারেশন ফাইটার দেয়নি, দিয়েছে 4.5, ভারতকেও দিয়েছে 4.5, রাফায়েল 4.5, F-35 5th জেনারেশন স্টিল দেবে না, লিখে রাখুন। আর এই কারণেই দেখবেন ICBM বিক্রি করা হয় না, ICBM বিক্রি করা হয় না, এবং পৃথিবীর মাত্র কয়েকটি দেশের কাছে ICBM আছে, যেমন রাশিয়া, আমেরিকা, ভারতের কাছে নেই, চীন, ফ্রান্স, এই কয়েকটি মাত্র হাতে গোনা, ইসরায়েলের কাছেও নেই। দরকার নেই, আমেরিকা তো আছেই, আর ইসরায়েলের তো সব আনডিক্লেয়ার্ড, সব কী আছে না আছে আমরা জানিও না। তো যাই হোক, তো ICBM কিন্তু রাখায় আপনি বানাতেও দেবে না ওরা। ভারত যদি মনে করে আমি একটা ICBM বানাবো, তখন কিন্তু চীন, আমেরিকা সব এক হয়ে যাবে, এক হয়ে টুটি চেপে ধরবে, বলবে না 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 ICBM বানাতে দেবো না আমরা। ভারত একবার চেষ্টা করেছিল জানেন তো, সূর্য নামে একটা প্রজেক্ট করেছিল। ICBMটা কি বলুন তো? ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে আঘাত করতে পারে, এবং যেটা পারমাণবিক ওয়ারহেড, অ্যাটমিক ওয়ারহেড ক্যারি করতে পারে। বর্তমানে যত ICBM আছে সবই অ্যাটমিক ওয়ারহেড ক্যারি করতে পারে, নিউক্লিয়ার ক্যাপাবল। মূলত এখন সেগুলোই বানানো হয়। আগে প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো নিউক্লিয়ার ক্যাপাবল ছিল না, কারণ তখন নিউক্লিয়ার ক্যাপাবল ICBM ডিজাইনই করা হতো না।
তো আইসিবিএম মোটামুটি এক মহাদেশে আরেক মহাদেশে, অর্থাৎ এক একটার পাল্লা কত জানেন? 10,000 কিলোমিটার, 12,000 কিলোমিটার, 13,000 কিলোমিটার পর্যন্ত চলে যায়, পাড়ি দেয় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। অর্থাৎ আমেরিকা ওই দেশে বসে ভারতে আঘাত হানতে পারে, গোটা বিশ্বে যে কোনো দেশে আমেরিকা আঘাত হানতে পারে, চীনও পারে গোটা বিশ্বের যে কোনো দেশে আঘাত হানতে 10,000 কিলোমিটার। আবার কি, তাই তো? পৃথিবীর ব্যাস কত? পারে। কিন্তু ভারত আমেরিকা আঘাত হানতে পারে না। পাকিস্তানে আমেরিকা পারে, পাকিস্তান আমেরিকায় পারে না, পৌঁছবেই না অত দূর। আর প্লেনে করে বোমা ফেলতে ফেলতে মাঝপথেই শেষ করে দেবে। এই কারণেই ওরা আইসিবিএম অ্যালাউ করে না। কারণ কি, আর একটা জিনিস শুনে রাখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মিসাইল ইন্টারসেপ্টিং মিসাইল, অর্থাৎ মিসাইল দিয়ে মিসাইলকে ধ্বংস করা যায় এমন মিসাইলও আছে। অর্থাৎ কোনো একটা মিসাইল কোনো দেশের এয়ার স্পেসে ঢুকে পড়লো, সেটা আইডেন্টিফাই করা হলো টেকনোলজির সাহায্যে, রাডারের সাহায্যে, এবং সেটাকে টার্গেটে পৌঁছানোর আগে আরও একটি মিসাইল সেই দেশ থেকে লঞ্চ করা হলো, এবং সেটা মাঝপথে গিয়েই সেই মিসাইলটাকে ট্র্যাক করবে, করে তাকে নিউট্রালাইজ করবে। এগুলোকে বলা হয় ইন্টারসেপ্টিং মিসাইল। তো এমন একটা মিসাইল সিস্টেমের নাম হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল, যেটা আমেরিকা ইসরায়েলের যৌথ কোলাবোরেশনে তৈরি করা হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল, যারা এই যে মিসাইল দিয়ে অন্য মিসাইল ধ্বংস করা হয়। কিন্তু আইসিবিএমকে ধ্বংস করার, ইন্টারসেপ্ট করার জন্য কোনো মিসাইল কাজ করে না। ভাবতে পারেন, অসহায় আপনি। অর্থাৎ আপনি ধরুন কোনো একটা মিসাইল দেখছেন, যেমন স্কাড মিসাইল, বহু ইরাকের ছোড়া স্কাড মিসাইলকে ওরা সেই সময় প্যাট্রিয়ট দিয়ে ওরা ধ্বংস করেছিল। কারণ ইসরায়েলের দিকেও তো সাদ্দাম হুসেন বেশ কিছু মিসাইল ছুঁড়েছিলেন, স্কাড ছুঁড়েছিলেন, রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে রাশিয়ার দেওয়া স্কাড মিসাইল। তো সেটাকে ইসরায়েলের যৌথ কোলাবোরেশনে তৈরি প্যাট্রিয়ট মিসাইল দিয়ে ইন্টারসেপ্ট করা হয়। স্কাডগুলো টার্গেটে পৌঁছানোর আগেই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়, ইন্টারসেপ্টিং মিসাইল। কিন্তু আইসিবিএম যদি ধরুন ছোঁড়া হলো, লঞ্চ করলো, ধরুন ভারত থেকে আমেরিকার উদ্দেশ্যে একটা আইসিবিএম ছোঁড়া হলো, আমেরিকা দেখতে পাচ্ছে, রাডারে ধরা যাচ্ছে যে হ্যাঁ একটা আইসিবিএম আছে, ঢুকছে, কিন্তু হেল্পলেস, আটকাতে পারবে না। কারণ ওটা এত হিউজ এবং এত বিশাল হয়, ওটাকে ইন্টারসেপ্ট করা যায় না, আর করলেও ইম্প্যাক্টে কিছু হেরফের হবে না। এই হলো সমস্যা। তাই ওরা কোনো দেশকে, যত বন্ধু দেশই হোক না কেন, ওইখানে ওরা এক, কিন্তু অস্ত্র বিক্রিতে কম্পিটিটর। পেপসি, কোকাকোলার কম্পিটিশন জানেন তো? কিন্তু যেই ভারত বলবে, যদি বলে যে গ্রাউন্ড ওয়াটার দেওয়া যাবে না, জল, মাটির তো জল থেকে জনগণের জল নিচ্ছেন আপনারা এত কম পয়সায়, বিনা পয়সায় জল নিয়ে 20 টাকা করে বোতল বিক্রি করছেন, 90 টাকা 100 টাকার বোতল বিক্রি করছেন, 50 টাকা 60 টাকার বোতল বিক্রি করছেন, বিনা পয়সায় জল নিয়ে হবে না, আপনাদের প্রতি গ্যালনে অন্তত এত টাকা করে দিতেই হবে, এরকম যদি আইন করে না ভারত, তখন কোক পেপসি এক হয়ে যাবে, এক হয়ে প্রতিবাদ করবে, মানছি না, মানবো না। কিন্তু প্রোডাক্ট ব্যবসার ক্ষেত্রে ওরা হলো কি কম্পিটিটর, কোক পেপসি কম্পিটিটর, তাই না? ব্র্যান্ডের কম্পিটিটর। কিন্তু ওই ক্ষেত্রে এক ব্যাপারটা এইরকম। চীন আমেরিকা দেখবেন খুব করছে, এই করছে, সেই করছে, কিন্তু আসলে তো জায়নিস শক্তি। যেই ভারত আইসিবিএম তৈরি করতে চাইবে, বলবে আমাদের এরকম একটা 10,000 কিলোমিটার পাড়ি দেবে, 12,000 কিলোমিটার পাড়ি দেবে, এরকম একটা চাই, আমরা বানাচ্ছি, সঙ্গে সঙ্গে চীন আমেরিকা এক সুরে প্রতিবাদ করবে। কারণ বাপ রে বাপ, ওটাকে তো আটকানো যায় না, ইন্টারসেপ্ট করা যায় না। তাহলে আমাদের দেশে যদি ছোঁড়ে ভারত, আমেরিকাও ভাববে, তাহলে তো কন্ট্রোল করা যাবে না ভাই। এখন ভয় দেখিয়ে, যুদ্ধের ভয় দেখিয়ে, দাপট দেখিয়ে যা ইচ্ছে তাই চাপিয়ে দিতে পারি, জিরো ট্যারিফে মাল ঢোকাতে পারি, হ্যান্ডকাপ পরিয়ে লোকজন ঢোকাতে পারি দেশে, ভারতবাসীকে ফেরত দিলাম আর্মির প্লেনে করে, এসব পারি।
কারণ ভারত পাল্টা দেওয়ার ক্ষমতা নেই, আমরা অনেক দূরে বসে আছি, হাজার হাজার মাইল দূরে বসে আছি, দূর থেকে কন্ট্রোল করছি, আমাদের অস্ত্র ওখানে পৌঁছতে পারে, আমাদের আইসিবিএম আছে, ভারত কি করবে? কাঁচ কলা করবে। তাই রোয়াব, তাই ওরা বানাতে দেয় না। আর যদি ভারত একটা বানিয়ে ফেলে বাই চান্স, দেবে না তো বটে, ওদের সব স্যাটেলাইট ঘুরছে, নজর রাখছে, ভেতরে ওদের লোক আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে ওরা ভাববে, ওরে বাপরা, তো আমাদের রব শেষ, তাহলে তো আমাদের রব শেষ। তাই ওরা দুটো ব্যাপারে খুব সাবধানে থাকে। একটা হচ্ছে পরমাণু অস্ত্র বানাতে দেয় না অন্য দেশকে, আর দিলেও, অ্যালাউ করলেও ওরা এমনভাবেই করে যাতে করে ওটা ওদের দেশে না ব্যবহার হয়। যেমন পাকিস্তানকে করতে দিয়েছে তো, নাহলে কি পাকিস্তান পারত? কিন্তু কেন দিয়েছে? আরে বাবা, পরমাণু অস্ত্র বানাক বাবা, বানাক, ভারতও বানাক, পাকিস্তানও বানাক, সেরকম হলে মারামারি করে মরবে, ওরা মরবে, আমাদের দেশে তো আর ডেলিভারি দিতে পারবে না, ছুটতে পারবে না, সেই অস্ত্র ওদের নেই, আইসিবিএম নেই যে নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে আমেরিকান মিয়ামি শহরে বা লস অ্যাঞ্জেলাসে আঘাত হানবে, কিছু নেই। সমস্যা কাদের সমস্যা? ওদের সমস্যা না, সমস্যা আমাদের। কী করে ফেলবে? প্লেনে করে আমেরিকায়, যেমন করে জাপানে ফেলেছিল B-29 বম্বার করে, আমরা কি জানি কি ফেলা হয়েছিল, ওই যে দুটো পরমাণু, হিরোশিমা নাগাসাকি, লিটল বয় ফ্যাট ম্যান, ওরম করে ফেলে আসবে আমেরিকায়। আর পাকিস্তান স্বপ্নও দেখবেন না, ওই অবধি যেতেই পারবে না, তার আগেই নামিয়ে দেবে। তাহলে কি করে বোমাটা আমেরিকার মাটিতে পড়বে না? তাহলে কি হবে? একটা উপায় আইসিবিএম, আর এই কারণে ওরা আইসিবিএম বানানোটা সবচেয়ে বেশি স্ট্রিক্ট। আর দু একটা দেশকে ওরা একটু একটু করে ছাড়ে, যেখানে ওদের ব্যবসাটা আছে, মানে এই যে যুদ্ধ আছে, ডিপপুলেশনের সুযোগ আছে, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে ভাই যেন আঘাত হানতে না পারে। তাই মনে রাখবেন, যেসব দেশের পরমাণু অস্ত্র আছে প্লাস আইসিবিএম আছে, সেই সব দেশের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ হয় না। ওরা অন্য দেশকে কবজা করে সেই দেশকে দিয়ে প্রক্সি ওয়ার খেলে, যুদ্ধ খেলে। যেমন মানে তাতে মানুষ মরে। যেমন ভিয়েতনাম যুদ্ধে প্রায় 4 মিলিয়ন মানুষ মারা যায়, সাধারণ মানুষ, ভিয়েতনামি সেনা মিলিয়ে, ভাবতে পারেন, 4 মিলিয়ন, 40 লক্ষ প্রায়। আমেরিকারও ক্ষয়ক্ষতি হয়, আমেরিকার প্রায় 60,000 মার্কিনী সেনা ওই যুদ্ধে মারা যায়। ওই জন্য ওই কারণে ল্যাজে গবরে হওয়া আমেরিকানরা ওখান থেকে একরকম পালিয়ে আসে, কারণ আমেরিকার মানুষ যুদ্ধে বিরোধী হয়ে পড়ে তখন, কারণ এত আমেরিকান সৈন্য মারা যাচ্ছে ওখানে প্রতিদিন, আর অনেক সৈন্য মিসিং ইন অ্যাকশন, এখনও পাওয়াই যায়নি। তাহলে টেকনোলজি ছাড়াও টেনাসিটি থাকলেও যুদ্ধ করা যায়, কিন্তু হোচিমিনের বাইরে সেটা দেখিয়ে দিয়েছিল কী করে আমেরিকার মতো একটা শক্তিকে ল্যাজে গোবরে করা যায় গেরিলা যুদ্ধ দিয়ে। ওদেরও প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর কৃষক, চাষি, সাধারণ মানুষ প্রচুর মারা যায়। সেখানে নাপাম বোমা ছোড়া হয়, এজেন্ট অরেঞ্জ ব্যবহার করা হয়, আপনারা জানেন, ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, কিন্তু মোদ্দা কথা হলো, আইসিবিএমটাই হলো চাবিকাঠি। আইসিবিএম বানানো গেলেই, নিউক্লিয়ার ক্যাপেবল আইসিবিএম যদি হয়, তাহলে সেই দেশ আর অন্য কোনো দেশের পরোয়া করে না, দরকার পড়ে না। তারা নিজের মতো করে দাপট করতে পারে। চীন যেটা করছে, আমেরিকাকে চীন থোড়াই পরোয়া করে, কারণ চীন জানে যে কোনোদিন সরাসরি যুদ্ধ করবে না আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার কখনো সরাসরি যুদ্ধ হয়নি, হয়নি। ওই সব কোল্ড ওয়ারের হয়েছে, উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, এরকম হয়েছে, ওসব ঘটিয়েছে। কিউবারকে নিয়ে ঘটেছে, এসব হয়েছে। কিউবাল মিসাইল ক্রাইসিস একটা ঘটনা সেই সময়কার।
তো এগুলো ঘটেছে। ভারত পাকিস্তান হয়েছে কোল্ড ওয়ার, একদিকে পাকিস্তান আমেরিকার পক্ষ, ভারত সোভিয়েত ইউনিয়নের পক্ষ হয়েছে, এগুলো হয়েছে। যে সরাসরি দুই দেশের মধ্যে যুদ্ধ হয়নি। তাই চীন আমেরিকা যুদ্ধ কখনো হবে না, কারণ আইসিবিএম, নিউক্লিয়ার ক্যাপেবল আইসিবিএম দুই দেশের মধ্যেই আছে। তাহলে কি হবে? যাদের মধ্যে যুদ্ধ হতে পারে তাদের অস্ত্র বিক্রি করো, যুদ্ধ বাঁধাও। ইউরোপে যুদ্ধ বেঁধে আছে, ইউক্রেন, খেলা চলছে, অস্ত্র বিক্রি হচ্ছে দেদার। সেখানে আমেরিকা অস্ত্র বিক্রি করছে ইউক্রেনকে, আর এদিকে ভারত পাকিস্তান রেডি আছে। তাই আমেরিকা কখনো চাইবে যে পাকিস্তান সত্যি সত্যিই পরাজিত হয়ে ল্যাজে গোপরে হয়ে ভারতের কাছে বলুক আমরা হার মানছি হুজুর? আমেরিকা কখনো চাইবে না, কারণ আমেরিকা অর্থনীতি কন্ট্রোল করছে গোটা বিশ্বের, এবং পাকিস্তান ভারতের এই সমস্যাকে জিইয়ে রাখতে হবে। এটাকে জিইয়ে রাখলে তবেই অস্ত্র বিক্রি হবে। আর ভারতে অস্ত্র বিক্রি মানে অবশ্যই নেটোর অস্ত্র বিক্রি, ফ্রান্সের অস্ত্র বিক্রি, আমেরিকার অস্ত্র বিক্রি, ব্রিটেনের অস্ত্র বিক্রি। এটাই হলো খেলা। আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এটা আমার পর্যবেক্ষণ। আজকে বিশেষ একটি অ্যাঙ্গেল থেকেই আমি আলোচনা করলাম। সঙ্গে থাকুন। শুভরাত্রি।